শুরুতেই আমাদের একটি রাজ্য দেখানো হয়। এই রাজ্যের রানী এখন ইনি। তিনি কোলে তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন সিংহাসনের দিকে, কারণ সদ্যই তার ছেলে মারা গিয়েছে, অনেক আগে তার হাজব্যান্ডও মারা গিয়েছে, আর এই রাজ্য সামলানোর মতো কেউ নেই, এজন্য রাজমাতাই এখন থেকে রানী। কোলে তার ছোট্ট গ্র্যান্ডসনকে নিয়েই সে সিংহাসনে বসে, কারণ মূলত সিংহাসনে তার গ্র্যান্ডসনেরই বসার কথা, কিন্তু সে যেহেতু এখনও কোলে, তাই তাকে এখন তো বসানো যাবে না। তো কয়েকটা বছর কেটে যায়, আর এই রাজ্যে এখনও বেশ অশান্তি বিরাজ করছে। সিংহাসন নিয়ে অনেক মানুষের টানাটানি, তাই রাজ্যে সমস্ত নিরাপত্তা দেখাশোনা করার জন্য সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়ে রেখেছে রানী। আর এই সেনাবাহিনীদের প্রধান হলো গ্র্যান্ড মিনিস্টার। সবাই গ্র্যান্ড মিনিস্টারকে সাদা ভূত বলে ডাকে, কারণ সে নাকি একদম শান্ত হৃদয়ের মানুষ। এই হলো গ্র্যান্ড মিনিস্টার, যার নাম সেন্দু। সে হলো সেনাবাহিনীর প্রধান। মূলত হিস্টোরিক্যাল যুগে একে বলা হতো ইম্পেরিয়াল গার্ডস, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে সেনাবাহিনী শব্দটা বোঝাচ্ছি, যাতে আপনারা বেশি ভালো করে বুঝতে পারেন। তো সেন্দু একজন সেনাবাহিনীর প্রধান, তো তার কাছে খুব বড়সড় একটা পাওয়ার আছে। ওদিকে আমরা সেই গ্র্যান্ডসনকেও দেখতে পাই, সেও বেশ বড় হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্য নিয়ে সবার টানাটানি। এই গ্র্যান্ডসন মানে এই ছেলের আবার একটা চাচা আছে, এর নাম প্রিন্স শিয়ান। এরও কিন্তু সিংহাসনের প্রতি লোভ আছে। প্রিন্স শিয়ানের প্রধানমন্ত্রী হলো এই লোক, যার নাম জাং, আর এই হলো প্রিন্সেস ভালার। তো এরও একটা লোভ তো আছে এই সিংহাসনের প্রতি। আর এটা হলো ব্ল্যাক ফেন্ড বা কালো পাষণ্ড, এ হচ্ছে ভাইস মিনিস্টার। রানী রাজ্যের সবাইকে এক জায়গায় ডেকেছিল, ডাকা হয়েছিল সাদাভূত সেন্দুকেও। আসলে এখানে ডাকা হয়েছে একটা বিশেষ কারণে। রানী সবার সামনে সেন্দুকে বলে, তোমার জন্য বিয়ে ঠিক করেছি, ইয়ান ফ্যামিলির থার্ড কন্যাকেই তোমাকে বিয়ে করতে হবে। আর রানী যেহেতু বিয়ে ঠিক করেছে, সেহেতু বিয়ে তো তাকে করতেই হবে। আর এরপরেই আমাদের নায়িকাকে দেখানো হয়। এই হলো ইয়ান ফ্যামিলির ছোট মেয়ে, এর নাম হলো ইয়ান সিং। এর বড় বোনের সঙ্গে সেন্দুর বিয়ে ঠিক হয়েছে। ইয়ান সিং একটা থানায় কাজ করে। সে মূলত একজন ক্লার্ক, মানে ওর কোনো র্যাঙ্ক নেই। ও পুলিশ ঠিক আছে, কিন্তু ওই যে কনস্টেবল টাইপের যে পুলিশ, এই সব আর কি। আর যেহেতু অনেক আগের যুগ, তখন তো মেয়েদের এত সুযোগ সুবিধাও দেওয়া হতো না, কিন্তু ও ইনভেস্টিগেট করতে অনেক বেশি পছন্দ করে। এদিকে কালো পাষণ্ড এবং সাদাভূত, এরা দুইজন ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী, এবং একে অন্যের সঙ্গে দেখা হলেই বোঝা যেত যে এরা ঠিক কতটা একে অপরের প্রতিদ্বন্দ্বী। একজন আরেকজনকে ছাড়িয়ে সামনে এগোতে চায়। এরা সবাই আজকে রাজ্যে এসেছিল, কিন্তু বন থেকে কেউ একজন একটা তীর ছুঁড়ে দিয়েছিল কালো পাষণ্ডের দিকে। তবে কালো পাষণ্ড খুব ভালোভাবেই ওই তীরটি নিশানা করতে পারে এবং নিজেকে বাঁচিয়ে নেয়। সাথে সাথে যে বন থেকে এই তীর ছোড়া হয়েছিল, সেই বনটি সিল করে দেওয়া হয়। আর ওই বনেই কিছু একটা পাতা তুলতে গিয়েছিল আমাদের নায়িকা ইয়ান সিং। ও মূলত একটা ঔষধি গাছের পাতা নিতে এসেছিল, আর ওই গাছে ছোট্ট একটা ছেলে বসেছিল। এই ছেলের নাম হলো চি। এর সঙ্গে ওর খুব ভালো পরিচয় হয়। তখনই সেনাবাহিনী যে ওই পাহাড়ে যতজন ছিল তাদের সবাইকেই অ্যাটাক করে, এবং তাদের সবাইকে কালো পাষণ্ডের সামনে আনা হয়। কালো পাষণ্ড বলেই ওই জঙ্গলে যতজনকে পাওয়া গিয়েছে তাদের সবাইকেই মৃত্যুদণ্ড দেওয়া হোক। কার এত বড় সাহস যে আমার দিকে তীর ছোড়ে। ইয়ান সিং তখন বলে, তীর তো একজন ছুঁড়েছে, তীর তো আর সবাই ছোড়েনি, তাহলে সবাই কেন মারা খাবে? ঠিক তখনই সাদাভূত বলে, সে ঠিকই বলেছে। আচ্ছা কালো পাষণ্ড, তুমি কি বলো? যদি তুমি চাও তাহলে আমি আমার হিংস্র কুকুরদেরকে লেলিয়ে দিই, আর এদের সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক, সেটা আরও বেশি ভালো শাস্তি হয় না? কালো পাষণ্ড বলে, ঠিক আছে। এবার সাদাভূত তার সমস্ত কুকুরদেরকে লেলিয়ে দেয় ওই মানুষগুলোর পিছনে। এবার এর ভিতর থেকে কিছু মানুষ উপরের দিকে ওঠে, কেউ গাছে ওঠে, তো কেউ দড়ি বেয়ে কোথাও কোথাও উঠতে থাকে। আর এর থেকেই সাদাভূত এটা বোঝা যায় যে এর ভিতরে 6 জন মানুষ উপরে চড়তে পারে, আর গাছ থেকেই তীরটা ছোড়া হয়েছিল। তার মানে এই 6 জনের ভিতরেই কেউ একজন তো ঘাতক লুকিয়েই আছে। এরপরে কালো পাষণ্ড বলে, ঠিক আছে, তাহলে ওই 6 জনকে মেরে ফেলা হোক। আর তখন ইয়ান সিং বলে, 6 জনের ভিতরে তো একজন খুনি, কেন 6 জনকেই মারা হবে? আমাকে 6 ঘন্টা টাইম দিন, আমি নিজে খুনিকে বের করব। ইয়ান সিং যেহেতু একজন ডিটেকটিভ ছিল এবং সে খুন বা খুনের রহস্য উদ্ঘাটন করতে খুব পছন্দ করত, তাই এই কেসটা ও নিয়ে নেয়। এরপরে ইয়ান সিং সবকিছু বিবেচনা করে মানুষের পায়ে ঠিক কতটুকু কাদা লেগে আছে বা কে কিভাবে ধনুক ধরে, এই সমস্ত কিছু বিবেচনা করেই খুনিকে ধরে ফেলে আর বলে, তুমিই খুন করেছো। আর খুনি উল্টো ইয়ান সিং এর গলায় ছুরি ধরে বলে, আমাকে যদি ছেড়ে না দাও তাহলে ওকে মেরে ফেলবো। তখন কালো পাষণ্ড বলে, একটা মেয়েকে মেরে ফেলা হলে আমাদের কি বা যায় আছে? আর সেন্দু বলে, ওই মেয়ের ভয় দেখাচ্ছ আমাদের, ওর মতো একটা মেয়ে মরে গেলে কি বা যায় আসে, কিন্তু তোমাকে আমরা ছাড়বো না। এটা বলতে বলতেই সেন্দু অন্য কিছু মনে ফোন দিয়ে আসছিল। আসলে ইয়ান সিংকে ও বাঁচানোর জন্য ওই লোকের সঙ্গে কথা বলে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেয় আর ইয়ান সিংকে বাঁচিয়ে নেয়। ইয়ান সিং ধন্যবাদ জানায় সেন্দুকে।
ওই লোকটি তখন নিজেই নিজের গলা কেটে দেয় আর কালো পাষণ্ড ওর কাছে জিজ্ঞেস করে যে কে আমাকে মারতে বলেছিল। লোকটি তখন সাদা ভূত অর্থাৎ সেন্দুর দিকে আঙুল তুলে বলে ওই আমাকে মারতে বলেছিল। কালো পাষণ্ড তখন সেন্দুর দিকে তাকিয়ে বলে তাহলে তুমিই আমাকে মারতে চেয়েছিলে। ঠিক তখনই ইয়ান সিং বলে আমাকে ক্ষমা করুন, কিন্তু সেন্দু যদি আপনাকে মারতেই চাইবে তাহলে ও খুনিকে ধরার জন্য এত তোড়জোড় কেন করবে? ও তো আগে থেকেই খুনিকে নিজেই মেরে ফেলতো। যদিও জানতো খুনি সেন্দুর নামটাই আপনার কাছে বলে দিবে। তখন কালো পাষণ্ড বলে আরে আমি তো মজা করছিলাম, গ্র্যান্ড মিনিস্টার আমাকে কেন মারতে চাইবে? যাই হোক, কেস এখন ডিসমিস, এটা বলে চলে যায়। ইয়ান সিং সেন্দুকে ধন্যবাদ জানায় আর বলে তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু সেন্দু তুমি কি আমাকে চিনতে পারছো না? সেন্দু ইয়ান সিংকে চিনতে পারে না, তবে ইয়ান সিং এর খারাপ লাগে কারণ ওর মনে কিছু একটা লুকিয়ে আছে। এরপর আমরা সেই চি নামের ছেলেকে দেখতে পাই। চি বলে দিদি আজকে তোমার জন্য আমি বেঁচে গেলাম, আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও। তখন আমরা ইয়ান সিং এর একটা বান্ধবীকে দেখতে পাই যার নাম লুচি। তো এই ছেলেটিকে ইয়ান সিং বলে দেখো আমি তো এমনি কেস সমাধান করি আর আমি তোমার মাস্টার হতে পারি না, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও, একদিন দেখবে তুমি অনেক বড় একজন ইনভেস্টিগেটর হয়ে গিয়েছো। এরপরে ও ওর বান্ধবীর সঙ্গে বাড়ির দিকে ফিরতে লাগে। তো বাড়িতে আসার পরে ইয়ান সিং জানতে পারে যে ওর ৩য় নম্বর বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেন্দুর। এবার বলি যে ইয়ান সিং এর বাবার 2টা বউ এবং বড় বউয়ের মেয়ে হলো এই মেয়েটি, এর নাম হলো ইয়ান চাইওয়ে। তবে ইয়ান চাইওয়ে কোনোভাবেই সেন্দুকে বিয়ে করতে রাজি নয়। ইভেন ওদের পরিবারের সবাই খুব ভয় পেয়েছিল কারণ সেন্দুকে সবাই ভয় পায়, আর চাইওয়ে তো কখনোই সেন্দুকে বিয়ে করতে চায় না। চাইওয়ের মাও এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই দ্বিতীয় পক্ষের মেয়ে হলো ইয়ান সিং। ইয়ান সিং এর মা ইয়ান সিংকে বলে ভাগ্যিস তুমি তোমার 3rd বোনের মতো এত সুন্দরী নও, নইলে সেন্দুর সঙ্গে তোমারই বিয়ে ঠিক হতো। কিন্তু এদিকে ওর বড় বোন পালিয়ে গিয়েছে একটি ছেলের সাথে, যে ছেলেকে চাইওয়ে ভালোবাসে। ওই ছেলেটির নাম হান। এখন যেহেতু হানের সঙ্গে পালিয়ে গিয়েছে এদের মেয়ে, তখন এরা এবার কি করবে? আবার এই বিয়েটার রাজমাতা নিজে ঠিক করেছে, সো বিয়ে তো হওয়াই লাগবে। বিয়ে যদি না হয় তাহলে ইয়ান পরিবারকে অনেক বড় একটা খেসারত দিতেই হবে, হয়তো ওদের পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো সেন্দুর সঙ্গে বিয়েটা আটকানোর জন্য কথা বলতে যাচ্ছিল ইয়ান সিং। ইয়ান সিং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ও সেন্দুকে আসতে দেখে। সেন্দু ওকে দেখে থেমে যায় আর বলে এটা কে, আমার শালিকা নাকি? তখন সেন্দুকে ইয়ান সিং বলে তুমি তো বিয়ে করতে নিজেও চাও না, তাহলে এই বিয়েটা ভেঙে দিচ্ছ না কেন? সেন্দু বলে বিয়েটা ভাঙবো, আমার ঘাড়ে কয়টা মাথা আছে? রানী নিজে এই বিয়ে ঠিক করেছে, তো আমি কি পাগল হয়ে গিয়েছি যে এই বিয়ে আমি ভাঙবো? কেন তোমার এত চিন্তা কিসের? বিয়ে তো আমার তোমার সঙ্গে হচ্ছে না, বিয়েটা তো আমার তোমার বড় বোনের সঙ্গে হচ্ছে, আর তুমি হবে আমার আদরের শালিকা, তো তোমার তো খুশি হওয়ারই কথা। ইয়ান সিং বুঝতে পারে যে সেন্দুর সঙ্গে বকবক করে লাভ নেই, তাই ও বাড়িতে আসে। এদিকে ওর বাবা তো ওদের বাড়ির সমস্ত চাকর বাকরদেরও দূরে পাঠিয়ে দিচ্ছে, কারণ এখন ওদের পরিবারে কি হবে কেউ জানে না। ঠিক সেই মুহূর্তে ইয়ান সিং বধূ বেশে এসে হাজির হয় আর ওর বোনের জায়গায় ঠিক করে ও নিজেই বিয়ে করবে। ওর মা ওকে বাধা দেয় আর বলে তুমি কি পাগল হয়েছো, সাদা ভূতের সঙ্গে বিয়ে করবে? আর ওই কোল্ড হার্টেড মানুষটা আমার জামাই হবে, এটা আমি মানতেই পারি না। কিন্তু সবাইকে বিদায় জানিয়ে ইয়ান সিংই বউ সেজে হাজির হয়, কারণ ইয়ান সিংকে এটা করতেই হবে ওর ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে। এদিকে সেন্দু খুব ভালোভাবে জানে যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা সে অলরেডি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে গিয়েছে, তাহলে পালকিতে এখন কে আছে? সেন্দু আর দেখার লোভ সামলাতে পারে না। যদিও বিয়ে করার পরে বর বউ একে অন্যের মুখ দেখতে পারবে না, কিন্তু তারপরেও সেন্দু বলে কে আমার বউ সেটা তো আমাকে দেখতেই হবে। এরপরে সেন্দু ওখানকার লাল কাপড়টি তুলে ফেলে আর বলে তুমি কে? বেরিয়ে আসে ইয়ান সিং আর বলে এটা আমি, চিনতে পেরেছ আমাকে? তোমার আদরের শালিকাই এখন তোমার বোন। সেন্দু বলে তোমরা বউ পাল্টেছ, তো এখন পাবলিকলি আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। তখন ইয়ান সিং বলে তুমি আমাকে মারতে চাও? যে বিয়ে রানী ঠিক করেছে সেই বিয়েকে তুমি অবমাননা করছো। রানী বলেছে ইয়ান ফ্যামিলিতেই তোমার বিয়ে হবে, আমিও তো ইয়ান ফ্যামিলির মেয়ে, তো এখন যদি তুমি আমাকে মারতে চাও তাহলে মারো, আমার আর কিছু বলার নেই। তো এই কথা শুনে থেমে যায় সেন্দু। সেন্দু বলে হ্যাঁ সেটাই তো, রানী কেবল বিয়েটাই ঠিক করেছে, এখন এই মেয়ে বড় মেয়ে কি ছোট মেয়ে সেটা রানীর মাথা ব্যথার কারণ না। তাছাড়া ইয়ান সিং বেশ ইন্টারেস্টিং, তো ওকে আমার কাছে কিছুদিন রেখে দিই, তারপরে না হয় ওকে বের করে দিব। তো ইয়ান সিং সারাদিন অনেক ধকল সহ্য করে একটুখানি রেস্ট নিচ্ছিল, ঠিক তখনই ওর পিয়ারের হাজব্যান্ড এসে হাজির। ওকে এসে সেন্দু বলে তুমি জানো কেন আমাকে সবাই সাদা ভূত বলে ডাকে? কারণ আমি ভূতের মতো হয়ে গিয়েছি, আমার হৃদয়ে কোনো মায়া দয়া নেই, আর তুমি কিনা আমার বউ হয়ে এসেছো, তোমার সাহস তো কম না। এটা বলে ওর সঙ্গে একটু দুষ্টুমিই করতে যাচ্ছিল, কিন্তু এদিকে তো ইয়ান সিংও কম যায় না। ইয়ান সিং বলে এখন থেকে আপনি আমার হাজব্যান্ড, তাই আমার উপরে আপনার সমস্ত ধরনের অধিকার আছে, যা ইচ্ছা করতে পারেন। সেন্দু তখন বলে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আমাকে সেন্দু বলে ডাকবে না, আর আমার উপরে অযথা স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। এটা বলে ওয়ার্নিং দিয়েও চলে আসে। তো ওই দিন
রাত কেটে যায়। পরদিন সকালবেলা ইয়ানসিং এর সঙ্গে ওর বান্ধবী লুসি দেখা করতে আসে আর বলে, জানিস বাঁশবাগানে 2টো লাশ পাওয়া গিয়েছে। 1 মাস আগে হয়তো এই লাশ দুটোকে কেউ পুঁতে রেখেছিল, বিষ দিয়ে ওদেরকে মারা হয়েছে। তো এখনই ওটা ইনভেস্টিগেট করতে যেতে হবে। ও তো সোজা থানায় চলে আসে, কিন্তু থানার যে প্রধান সে ওকে ঢুকতেই দিচ্ছিল না, কারণ সদ্যই মেয়েটির বিবাহ হয়েছে। কিন্তু এসব তোয়াক্কা না করে ইয়ানসিং চলে আসে ইনভেস্টিগেট করতে। ও এখানে এসে বুঝতে পারে যে একে গুয়ানিন নামের একটা বিষ দিয়ে মারা হয়েছে, এবং এখানে যে লোকটিকে মারা হয়েছে সাথে তার প্রেমিকাকেও মারা হয়েছে। আর যে দুজনের লাশ পাওয়া গিয়েছে এরা খুবই সম্ভ্রান্ত পরিবারেরই সন্তান। লিয়াং নামের একটা পরিবারের ছোট ছেলে, 3 নম্বর ছেলে হলো এই লোকটি যে মারা গিয়েছে। আর যে মারা গিয়েছে ওর নাম হলো লিয়ানসেন। তো যে বার্সারে ওকে পাওয়া গিয়েছিল সেই বার্সার আবার ঘেটে দেখতে আসে ইয়ানসিং, এখানে কিছু পাওয়া যায় কিনা। ঠিক তখনই এখানে সিন্ধু চলে আসে আর বলে, আমার পিয়ারের স্ত্রী এখানে কি করছে? তোমার না বাড়িতে থাকার কথা, বাড়িতে থেকে ঘর বাড়ি সামলানোর কথা, তাহলে বিয়ের পরের দিনই তুমি কেন এই বাগানাগানে ঘুরছো? কারণ সিন্ধুকে অলরেডি বলে দেওয়া হয়েছে এই কেস পুলিশ সামলাতে পারবে না, এই কেস সেনাবাহিনী সামলাবে। আর এখন যেহেতু ইয়ানসিং পুলিশেরই একজন কনস্টেবল, তাই সে ইয়ানসিং তো এই কেস সামলাতে পারবেই না। কিন্তু ইয়ানসিং অলরেডি অনেক কিছুই পেয়ে গিয়েছে, এবং ও মাটি কাটার ধরন, বাসে মাটি লেগে থাকার ধরন এইসব দেখে বুঝতে পেরেছে ওই লোকগুলোকে ঠিক কতদিন আগে এখানে পুঁতে রাখা হয়েছিল। তবে এইসব কথার তোয়াক্কা না করে ইয়ানসিংকে আবার ঘোড়ায় চড়িয়ে নেয় সিন্ধু আর বলে, এখন তুমি সোজা আমার সঙ্গে বাড়িতে যাবে। রানী বলে দিয়েছে এই কেস তুমি তদারকি করতে পারবে না। ওকে জোর করে ঘোড়ায় তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক পাশ দিয়ে যাচ্ছিল ইয়ানসিং এর যে লিডার, মানে থানার যে লিডার সেই লোক। এখন সেই লোক যেহেতু সিন্ধুকে দেখেছে বউকে এত যত্ন করে ঘোড়ায় চেপে নিয়ে যাচ্ছে, তো সবাই এখন মনে করছে সিন্ধু হয়তো ওর বউয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছে। সবাই এখন বলাবলি করছিল একেই না বিয়ের দিনই গলা কেটে দিচ্ছিল, আবার সেই মেয়েকেই সিন্ধু এত ভালোবেসে ফেলেছে। এরপরে সিন্ধুর কাছে একটা চিঠি আছে, ওই চিঠিতে লেখা আছে ওকে এখন লিয়াং ফ্যামিলিতে যেতে হবে, অর্থাৎ যে ফ্যামিলির ছেলে মারা গিয়েছে। তো ও এখন লিয়াং ফ্যামিলিতে আসে এখানকার ছোট ছেলের সঙ্গে কথা বলতে, কারণ এখন ছোট ছেলেকে সবাই সন্দেহ করছে যে ওই হয়তো ওর ভাইকে মেরেছে। তো আসার সময় সাথে করে ইয়ানসিংকেও নিয়ে এসেছিল সিন্ধু, কিন্তু ইয়ানসিং তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। ও লিয়ান ফ্যামিলির পরিচারিকাদের কাছ থেকে জানার চেষ্টা করে এই বাড়ির ব্যাপারটা আসলে কি। এই বাড়িতেও এই মাস্টারের 2টা বউ, এবং এক পক্ষের ছেলে মারা গিয়েছে আর অন্য পক্ষের ছেলের দোষ হচ্ছে। আর এই হলো লিয়াং ফ্যামিলির ছোট ছেলে। এই ছেলে অত্যাধিক ট্যালেন্টেড এবং বুদ্ধিমান। এর সাথে আবার খুব ভালো সম্পর্ক আছে সিন্ধুর। একে রানী নিজে নিযুক্ত করে রেখেছে। লিয়ান ফ্যামিলির সঙ্গে রাজ ফ্যামিলির আবার অনেক বড় একটা যোগাযোগ আছে, কারণ যত ধনুক এবং তলোয়ার রাজ পরিবারে যায় তার সবটাই লিয়ান ফ্যামিলি সাপ্লাই করে। তাই রানী পুলিশকে এই দায়িত্ব দেয়নি, কেসটা সামলানোর দায়িত্ব বরং সেনাবাহিনীকে এজন্য দিয়েছে যাতে সেনাবাহিনী খুব সুন্দর করে কেসটা সামলিয়ে নেয়। প্লাস কোনো রকমের দাগ যেন এই ছোট ছেলের উপরে না পড়ে, কারণ এই ছোট ছেলে সমস্ত রকমের তলোয়ার আঁকাআঁকি করে, সমস্ত রকমের নকশা সেই আঁকে, আর সে অনেক ট্যালেন্টেড। এবং রানী সবসময় ট্যালেন্টেড মানুষজনদেরকে অনেক ভ্যালু দেয়। সিন্ধু একে বলে যায় যে তুমি তোমার কাজ করো, আর রানী তোমাকে যার জন্য ভরসা করে রেখেছে সেই কাজের মর্যাদা রাখো, বাইরের বাদবাকি সবটা আমি দেখছি, তোমার উপরে কোনো দোষ পড়বে না। এদিকে একটা গাছের দেখা পেয়ে গিয়েছিল ইয়ানসিং। এই গাছটাই হলো গুয়ানিন গাছ, অর্থাৎ যে বিষ দিয়ে এই বাড়ির ছেলে মরেছে সেই গাছ। আর এই বাড়ির দ্বিতীয় ওয়াইফের কাছেই ছিল ওই গাছ। সেই ওয়াইফ ওই গাছটা টাচ করতে দেখে ইয়ানসিংকে, তাই ওকে পানিতে ফেলে দেয়, কারণ ওই গাছটাকে ও কাউকেই টাচ করতে দেয় না, নিজের ছেলের মতো করেই গাছটাকে যত্ন করে। অর্থাৎ ওই মহিলা পাগল হয়ে গিয়েছে। আর এদিকে সিন্ধু এসে দেখতে পায় ইয়ানসিং পানিতে হাবুডুবু খাচ্ছে, উঠতেই পারছে না। তখন সিন্ধু বলে, তোমাকে বলেছিলাম চুপ করে এক জায়গায় বসে থাকতে, ঠিক ইনভেস্টিগেট করতে লেগে গিয়েছো, ভালো হয়েছে পানিতে পড়ে গিয়েছো। এখন নাও আমার এই তলোয়ার ধরে যদি উঠতে পারো তাহলে ওঠো। এরপরে কোনো রকমে ওর তলোয়ার ধরেই উপরে উঠে আসে ইয়ানসিং। ইয়ানসিং এর খুব রাগ হচ্ছিল, এই মহিলা ওকে পানিতে ফেলে দিল এভাবে, খুবই বড় রকমের বেজ্জতি হয়ে গিয়েছে ওর। এরপরে ওরা বাসায় চলে আসে। এখন থেকে ইয়ানসিং সেন ম্যানশনেই থাকবে, আর ওকে চোখের আড়াল করবে না কোনো মতেই সিন্ধু, কারণ চোখের আড়াল করলেই তো কেস ইনভেস্টিগেটে লেগে যাবে, আর এটা তো করতে দেওয়া যেতেই পারে না। তো সিন্ধু বলে এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে আর আমার সাথেই থাকতে হবে। তো এটা শুনে ইয়ানসিং তখন সিন্ধুর বেডে শুয়ে পড়ে আর বলে, তাহলে তো আমি এখানেই শোবো তাই না? তখন সিন্ধু বলে, তুমি তোমার পরা জামা কাপড় পরে আমার বেডে উঠেছো, তোমার তো সাহস কম না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও শুয়ে পড়ি। এটা বলে সিন্ধু নিজেও ওর পাশে শুয়ে পড়ে, আর ওর দিকে এমন করতে লাগে যে ইয়ানসিং ওখানে চুপচাপ আর শুয়ে থাকতে পারে না। তাই ও থপ করে উঠে যায়। ও জানে যে ওকে কোনো রকমে এখানে শুয়ে থাকতে দিবে না সিন্ধু। ইয়ানসিং উঠে যাওয়ার পরে সিন্ধু আর নিজের বেডটা ঝাড়তে লাগে, যে জায়গাটা ইয়ানসিং শুয়েছিল। এটা দেখার পরে ইয়ানসিং এর আরো বেশি রাগ হয়ে যায়। ইয়ানসিং তখন রেগে মেগে গিয়ে রুমের অন্য পাশে চলে যায় এবং ওখানে নিজের একটা বেড করে নেয়। ও সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এখানেই ঘুমাবে, ওই পাশটাতে থাকবে ওর
হাজবেন্ড আর এই পাশটাতে থাকবে। কিন্তু সেন্দু আবার রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমায়, এতে আবার ইয়ানসিং এর খুব অসুবিধা হয়। পরদিন সকালবেলা ইয়ানসিং কেস তদন্ত করার জন্য পুনরায় বেরিয়ে পড়ে। এরপরে ও একটা মহিলার সঙ্গে দেখা করতে চায়। এই মহিলা একজন পতিতা, আর এই পতিতালয়ে প্রায়ই ইয়ানসিং আসতো যে মারা গিয়েছে। এই মহিলার কাছে কিছু তথ্য শোনার জন্যই ইয়ানসিং এসেছিল, কিন্তু মহিলাটি এমন কেঁদে কেঁদে কথা বলে যে ওই লোকটি মারা যাওয়ায় মহিলাটি অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আদতেও তা নয়। এই মহিলার মনে অন্য কিছু ছিল। এই মহিলাও হয়তো এই কেসের সঙ্গে খুব ভালোভাবে জড়িত, তবে ইয়ানসিং সেটা বুঝতে পারে না। কিন্তু ইয়ানসিং এরও মনে মনে কিছু একটা সন্দেহ তো হচ্ছে। এই কেস তদন্ত করতে না করতে আরও 3টা মহিলার ছবি নিয়ে আসে ইন্সপেক্টর শু জানায় এদের 3জনের লাশ পাওয়া গিয়েছে। কোনো একটা সিরিয়াল কিলার এদেরকে একইভাবে মেরেছে। তখন ইয়ানসিং ভাবে যে তাহলে 3জনকেই একজনই মেরেছে এবং তাদেরকে একই উপায়ে মারা হয়েছে, তাহলে আমাদেরকে ওদের লাশগুলো দেখতে হবে। কিন্তু ঠিক তখনই ইয়ানসিংকে নেওয়ার জন্য ওর হাজব্যান্ড আসে। সেন্দুকে ডেকে পাঠিয়েছে প্রিন্সেস ডেকে ওকে এই কথা জানায় যে যত দ্রুত সম্ভব লিয়ান ফ্যামিলির সমস্ত কেস ডিসমিস করে ফেলতে এবং যত দ্রুত সম্ভব সেই লোকটাকে খুঁজে বের করতে যে লিয়ান ফ্যামিলির ছেলেকে মেরেছে। আর সেন্দুকে এটা ওয়ার্নিং দিয়ে দেয়, যদি তুমি না পারো তাহলে এই কেসটা থেকে সরে যাও। সো বোঝাই যাচ্ছে যে প্রিন্সেসের এর পিছনে কোনো হাত আছে। এদিকে যে মহিলাগুলো মারা গিয়েছিল ইয়ানসিং চলে গিয়েছিল তাদেরকে তদন্ত করতে। এবার ওদিকে ওর হাজব্যান্ড তো রেখে গিয়েছিল ওকে একটা জায়গায়, এসে দেখে সেখানে ইয়ানসিং নেই। তাই ইয়ানসিংকে খোঁজার জন্য পুনরায় সেন্দু আবারও চলে আসে। ইয়ানসিংকে বলে, তুমি আমার একটা কথাও শুনবে না তাই না? তোমাকে বলেছি না এই কেসটা থেকে দূরে সরে যেতে, এতে তোমার জীবনহানিও ঘটতে পারে। এখনই আমার সঙ্গে বাড়িতে চলো। কিন্তু ওর পিছু পিছু যখন ইয়ানসিং আসছিল ঠিক তখনই ও একটা সন্দেহমূলক কোনো মহিলাকে দেখতে পায়। ইয়ানসিং এর তখনই সন্দেহ হয় সিরিয়াল কিলারটা কোনো ছেলে নয়, হয়তো কোনো একটা মেয়ে, তাকেই খুঁজে বের করতে হবে। কিন্তু ইয়ানসিংকে চারদিক থেকে চাপ দিচ্ছে সবাই এই কেস থেকে সরে যাওয়ার জন্য। ইয়ানসিং তো একদমই সরে যাওয়ার মেয়ে নয়। ও খুব রেগে মেগে ওর হাজব্যান্ডকে বলে, এই কেসে আমিই জিতবো, আর আমি যদি জিততে পারি 3 মাস পরে তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি বেঁচে যাবে। এবার এটা শর্ত নিয়েই মূলত কেসের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল ইয়ানসিংকে। ইয়ানসিং পুনরায় আবারও তদন্তে নেমে পড়ে। এরপরে যে 3জন মহিলাকে খুন করা হয়েছিল সেই 3জন মহিলার যেসব গহনা পরা ছিল সেই সব গহনা কোন দোকান থেকে কেনা ছিল এই সব কিছু পরখ করতে যেতে চায় ইয়ানসিং, তবে ওখানে কিছুই পায় না। ইয়ানসিং বাড়িতে এসে দেখে যে সেন্দুকে রাজরানী ডেকে পাঠিয়েছে এবং রানী সেন্দুকে একটা লিগাল স্টেটমেন্ট দিতে বলে যে এই কেসটা ঠিক কতদূর এগোলো। কিন্তু এখনো পর্যন্ত কোনো মেমোরিয়াল ট্যাবলেট কিছুই লেখেনি সেন্দু, কারণ আগেকার দিনে রানীদের কাছে উপস্থাপন করতে হতো যে সে কেসটার ব্যাপারে কতদূর এগিয়েছে। কিন্তু সেন্দু এখনো পর্যন্ত কিছু লেখেনি বলে রানী ওকে অনেক বকাঝকা করে। ঠিক তখনই রানীর একজন পরিচারিকা এসে রানীর কাছে একটা বুক দেয় এবং তাতে দেখা যায় যে সেন্দুর মতো হুবহু হাতের লেখা আছে এবং কেচের ব্যাপারেও কিছু কথা লেখা আছে। রানী তখন সেন্দুকে বলে, ঠিক আছে তুমি ভালো করেই এগোচ্ছ এবং আরও একটু দ্রুত করে এই কেসটা নিষ্পত্তি করার ট্রাই করো, কারণ লিয়ান ফ্যামিলি অনেক সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, আমি চাই না ওই ফ্যামিলির কেস এতদিন ঝুলে থাকুক। এরপরে সেন্দু এসে ওই পরিচারিকাকে ধন্যবাদ জানায় তাকে রাজরানীর কাছ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। ওই পরিচারিকা তখন বলে, ওই মেমোরিয়াল ট্যাবলেটটা আমি লিখিনি, বরং তোমার ওয়াইফ তোমার লেখা নকল করেই তোমাকে বাঁচানোর জন্য লিখেছিল। এদিকে আবার ইয়ানসিংকে ডেকে পাঠিয়েছিল প্রিন্স শিয়ানের প্রধানমন্ত্রী ইয়ানসিংকে বলে যত দ্রুত সম্ভব লিয়ান ফ্যামিলির কেসটা মিটিয়ে নিতে এবং ওটা যেন সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ইয়ানসিং নিজেই নিষ্পত্তি করে। কিন্তু কেন তাকে এই কথা বলেছিল তা ইয়ানসিং জানে না। এর পরের দৃশ্যে আমরা আবারও দেখতে পাই যে ডাকা হয়েছিল কালো পাষাণ্ড আর সাদা ভূতকে। রানী মূলত ওদেরকে ডেকেছিল কেসের অগ্রগতি কতদূর সেটা জানার জন্য। এদিকে কেসের এখনো পর্যন্ত কোনো অগ্রগতিই নেই, কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল ইয়ানসিং নিজে। ইয়ানসিং বুঝে ওঠার চেষ্টা করছে এই কেসের পিছনে আরও কতগুলো কেস জড়িত। ইভেন যে 3টা মহিলা মারা গিয়েছে এই 3টা মহিলাও লিয়ান ফ্যামিলির কেসের সঙ্গে জড়িত। এবার আবারও ওরা গহনার দোকানে যায়, সেখানে গিয়ে কিছু তথ্য এবার পেলে তারপরে আমরা সেন্দুকে দেখি। সেন্দু একটা চুলের কাটা গুঁজে দেয় ইয়ানসিং এর মাথায় আর বলে, এই সিম্পল কাটাটা তোমাকে অনেক সুন্দর লাগছে, এটা আমি তোমাকে গিফট দিলাম। এরপরে ইয়ানসিং আসে একজন পিপাবাদক মহিলার কাছে। আসলে যে 3টা মহিলা খুন হয়েছে সে 3টা মহিলা এই মিস তাংয়ের মতোই দেখতে ছিল। এই মিস তাং নিজেও একজন পিপাবাদক এবং এই মিস তাং ওই 3জন মহিলাকে চিনত। তো এর কাছ থেকে কোনো কিছু জানা যায় কিনা তাই এসেছিল ইয়ানসিং। কিন্তু মিস তাং অনেক সুন্দর করে ওকে বুঝিয়ে বলে যে ও কিছুই জানে না। ইয়ানসিং কেস তদন্ত করার জন্য যে মিস তাংয়ের কাছে এসেছিল এটা আবার প্রিন্সেস জানতে পারে, কারণ মিস তাংয়ের খুব কাছের লোক হলো প্রিন্সেস। এই মিস তাংয়ের সঙ্গে প্রিন্সেসের আলাদা করে কোনো সম্পর্ক আছে। তাই ইয়ানসিংকে আবার প্রিন্সেস ডেকে পাঠায়, ওর মাথার কাঁটাটা খুলে নিয়ে বলে কাঁটাটা বেশ সুন্দর। এটা বলে ওটাকে আবারও ওর মাথায় জোরে ঢুকিয়ে দিয়ে ওকে এটা ওয়ার্নিং করে দেয় যে এই কেস থেকে তুমি দূরে সরে যাও, ইয়ান ফ্যামিলির কেসের সঙ্গে তোমাকে আমি জড়িত থাকতে দেখতে চাই না। আর এদিকে যখন সেন্দু জানতে পারে তার ওয়াইফকে
প্রিন্সেস ডেকে পাঠিয়েছে তখনই সেন্দু এখানে চলে আসে এবং পরিস্থিতিটা হ্যান্ডেল দিয়ে নিয়ে ওর ওয়াইফকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু ইয়ানসিং উঠে দাঁড়াতেই পারছিল না। সেন্দু তখন প্রিন্সেসের সামনেই ইয়ানসিংকে কোলে তুলে নেয় এবং প্রিন্সেসকে এটা বুঝিয়ে দেয় যে ওকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে ওর হাজব্যান্ড সবসময়ই ওর পাশে আছে এবং যে কোনো মূল্যে ইয়ানসিংকে প্রোটেক্ট করবে সেন্দু নিচে। এরপরে সেন্দু ওকে নিয়ে চলে যাচ্ছিল আর বলছিল, প্রিন্সেস তোমাকে কি বলেছে? ঠিক তখনই ইয়ানসিং ওর মাথার কাঁটাটা খুলে দেখে ওই কাঁটাতে রক্ত লেগে আছে, অর্থাৎ প্রিন্সেস খুব জোরে ওর মাথায় ওই কাঁটাটা গুঁজে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও কেস থেকে কোনো মতেই সরে যাবে না ইয়ানসিং। সেন্দু ওকে বলে, তুমি জানো এতে তোমার জীবনে ঝুঁকি রয়েছে, তাও কেন এরকম নাছর বান্দার মতো কেচের পিছনে লেগে আছো? ইয়ানসিং এসব তোয়াক্কা না করে পরের দিন ওর বাড়িতে চলে আসে ওর বাবা মায়ের সঙ্গে দেখা করতে। এবার ঠিক কিছুক্ষণ পরেই আবার ইয়ানসিংকে খুঁজতে খুঁজতে সেন্দু ও শ্বশুর বাড়িতে চলে আসে। ইয়ানসিংকে কিন্তু সেন্দু মূলত চোখেই হারায়। এখন যেহেতু ও বাবার বাড়িতে এসেছে তো সেন্দু এই সুযোগে একটু শ্বশুর বাড়িটা ঘুরেই যাচ্ছিল। তো শ্বশুর বাড়ির লোকজন সবাই ওকে দেখে কুর্নিশ করতে শুরু করে, সবার অনেক ভয় লাগছিল। কিন্তু সেন্দু তো খুবই ভালো একজন জামাতা হয়েছে তাদের। সেন্দু খালি হাতে আসেনি, কিন্তু ওর শ্বশুর বাড়ির জন্য ও অনেক গিফটও নিয়ে এসেছে। সবাই তো অনেক হ্যাপি হয়ে গিয়েছে, বিশেষ করে ইয়ানসিং এর মা খুব খুশি হয়েছে, কারণ সবাই ভাবতো সেন্দুর কোনো হৃদয়ে মায়া দয়া নেই। তবে সেন্দু যে এত দারুণ জামাতা হয়েছে তা ওরা বুঝতেই পারেনি। এরপরে সেন্দু তার ওয়াইফকে নিয়ে আবারও সেন ম্যানশনে চলে আসে। ইয়ানসিংকে বলে, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং সারা দুনিয়ার সামনে আমরা অভিনয় করে চলেছি, তাহলে কেন নয় আমরা ঘরের ভিতরেও আমাদের অভিনয়টা চালিয়ে যাই। এটা বলে ওই ইয়ানসিং এর সঙ্গে দুষ্টুমি করতে লেগে যায়। কিন্তু ইয়ানসিং বসে বসে এসব দেখার মেয়ে নয়। ইয়ানসিংও উল্টো ওর সঙ্গে অভিনয় করতে থাকে আর বলতে থাকে, তুমি যা করতে চাও করো, আমি কি তোমাকে বাধা দিয়েছি নাকি? পরদিন ও যখন আবারও থানায় যায় তখন ওকে আবারও রিসিভ করতে আসে সেন্দু। এরপরে সেন্দু দেখতে পায় যে এই রাজ্যের চারিদিকে রক্ত দিয়ে কেউ কিছু লিখে রেখেছে, তবে এটা ছিল একটা ফেক রক্ত। এটা ছিল মূলত একটা রঙের কালি, আর এটা কোন রঙের কালি এটা জানার জন্য সেন্দু ডেকে পাঠিয়েছিল একজন বৃদ্ধ মাস্টারকে। আর এই মাস্টার আর কেউই নাই, এটা ছিল ইয়ানসিং এর মাস্টার। ইয়ানসিং যার কাছ থেকে ইনভেস্টিগেশন শিখেছে। তো এই মাস্টারের কাছে সেন্দু জিজ্ঞেস করে, ওই রক্তের মতো দেখতে ওই রংটা আসলে কি রং ছিল? এই মাস্টার বলে, ওই রংটা আমি আবিষ্কার করেছিলাম এবং তা মাত্র কয়েকজন লোককে দিয়েছিলাম লেখার জন্য। তবে ওই রক্তের মতো রং ওরা কোথায় পেল জানি না। শুধু তো এই রক্তের মতো লেখাই নয়, এখানে কিছু লাশও আবারও এসেছে। মানে এই লাশগুলো ওরা দিয়ে গিয়েছে, সাথে ওই লেখাটা ওয়ার্নিং হিসেবে দিয়ে গিয়েছে। তো অনেকগুলো কেস একসঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবার এই কেসগুলো উদ্ঘাটন করার জন্য পিপাবাদক মহিলাদের যা খুন করেছে তাকে খুঁজে বের করতে হবে। ইয়ানসিং তাই একটা আলাদা প্ল্যান করে যে পিপাবাদক ও নিজে সাজবে এবং যে ফেস্টিভ্যাল থেকে ওই মহিলাগুলো গায়েব হয়ে গিয়েছিল ও নিজে ওই ফেস্টিভ্যালে যাবে। ওখানে গেলেই হয়তোবা ও খুনিকে ধরে ফেলতেও পারে। এরপরে আমরা আরও একজন পিপাবাদককে দেখতে পাই। একটা বড় ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে ও পিপাবাদকটা এসেছিল এবং এখানে আসার পরেই মূলত ইয়ানসিং বুঝতে পারে ও হয়তো সেই খুনিকে খুঁজেও পেয়েছে। খুনির পিছু পিছু ও হাঁটতে শুরু করে। ঠিক তখনই ও দেখতে পায় একটা আলাদা ধোঁয়া এবং গাছ থেকে ফুল পড়ছে। ও ওই গাছের নিচে দাঁড়িয়ে যায়। সামনে ও কালো কাপড় পরা একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, হাতে যার ধূপ, এবং এই ধূপ থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল তাতে অন্যরকম একটা দুনিয়ায় চলে যেতে লাগে ইয়ানসিং। ইয়ানসিংয়ের ছোটবেলার কথা মনে পড়ছিল। এদিকে সেন্দু সব জায়গায় ইয়ানসিংকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ইয়ানসিং অনেকক্ষণ ধরেই নিখোঁজ হয়ে আছে। এদিকে ইয়ানসিং এর মনে পড়ছিল ছোটবেলার সেন্দুর কথা। আসলে ছোট থেকেই ও সেন্দুকে চিনত। যখন ও অনেক ছোট ছিল সেন্দু তখন জেলে ছিল এবং ওই জেলের ছোট্ট একটা গর্ত ছিল, যে গর্ত দিয়ে সেন্দুর সঙ্গে দেখা করতে যেত ইয়ানসিং নিজে। ইয়ানসিং খুব ভালোভাবেই জানে যার সঙ্গে ওর বিয়ে হয়েছে সেই ছেলেটিকে ও ছোট্টবেলা থেকে ভালোবেসে এসেছে, কিন্তু কোনোভাবেই সেন্দু এটা জানে না যে ইয়ানসিংই সেই মেয়ে যে ছোট্টবেলায় কারাগারে ওর সঙ্গে দেখা করতে যেত। এদিকে যে মহিলা ধরে এনেছে ইয়ানসিংকে, সেই মহিলার কাছে ইয়ানসিং জিজ্ঞেস করে, তুমি ওই পিপাবাদক মহিলাগুলোকে কেন মারলে? এতজন মানুষকে কেন তুমি মেরে ফেলেছো? তুমি তাদেরকে মেরে ফেলেছো, আবার তাদের হার্টও ছিনিয়ে নিয়েছো, কিন্তু কেন? ওরা কি অন্যায় করেছিল? ওরা তো কোনো অন্যায় করেনি। তখন এই মহিলা বলে, ওরা অন্যায় করেছে, ওরা গুরুতর অন্যায় করেছে, আর এখন আমি তোমাকেও মারবো। তখন ইয়ানসিং বলে, ওরা না হয় অন্যায় করেছিল, কিন্তু আমি কি অন্যায় করেছি? ঠিক তখনই এই মহিলা দেখতে পায় ইয়ানসিং এর জায়গায় অন্য একটা মেয়ের চেহারা। এই চেহারা দেখার পরেই তো ওই মহিলার চোখ ঠোক আরো লাল হয়ে যায় এবং মহিলা তখন ইয়ানসিংকে মারতে উদ্যত হয়। এর পিছনে একটা বড় কারণ আছে। ঠিক তখনই এখানে সেন্দু চলে আসে আর ইয়ানসিংকে বাঁচিয়ে নেয় আর ওই মহিলাকে ধরে ফেলে। তো এবার ইয়ানসিং অনেক কাঁদছিল এবং সেন্দুকে একটু আগেই ও স্বপ্নে দেখেছে, আর ও তো ভাবেই নি যে সেন্দুকে আবারও সামনে থেকে দেখতে পাবে। ও ভেবেছিল ও হয়তো মারা যাবে। এদিকে ওই মহিলার মুখও খুলে ফেলা হয়। এই মহিলা তো আর কেউ নয়, এ হলো মিস তাং। এ হলো পিপাবাদক সেই মহিলা যার কাছে ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিল একবার ইয়ানসিং এবং প্রিন্সেস ওকে ডেকে পাঠিয়েছিল।
আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এখন সবাই আবার প্রিন্সেসকেও সন্দেহ করে, কারণ এই মহিলা তো প্রিন্সেসের রাজ্যেরই একজন মহিলা এবং প্রিন্সেসের অনেক কাছের একজন মহিলা। সবাই এখন এর কাছে জিজ্ঞেস করে যে কেন এতগুলো নিষ্পাপ মানুষকেও মেরে ফেললো। তখন মিস তাং বলতে শুরু করে মিস তাংয়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল, মিস তাং তাকে প্রচুর ভালোবাসতো, কিন্তু মিস তাংয়ের একটা বোন ছিল, যে বোন তার বোনের স্বামীর সাথে পরকীয়া করেছিল, অর্থাৎ মিস তাংয়ের হাজব্যান্ডের সঙ্গে পরকীয়া করেছিল। এবার মিস তাং তার বোনকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, কিন্তু ওই বিষটা তার স্বামী খেয়ে মারা যায়। আর সেই থেকেই তো মিস তাং তার বোনকে প্রচণ্ড ঘৃণা করতো। তার থেকেও বড় কথা হলো, তার হাজব্যান্ড যখন মারা গিয়েছিল এর সাথে সাথে ওর বোনও মারা গিয়েছিল। সেখান থেকেই তো নিজের বোনকে, মানে মৃত বোনকেও সহ্য করতে পারতো না মিস তাং, এবং ও যতজনের ভিতরে ওর বোনের মতো অবয়ব দেখতে পেত তাদেরকেই মেরে ফেলতো। যেমন ইয়ানসিং এর ভিতরেও কিন্তু ও হঠাৎ করে একটা অবয়ব দেখেছিল। আসলে এই মিস তাং উন্মাদ হয়ে গিয়েছে, যেহেতু ভালোবাসা হারিয়েছে তাই ও অনেকটা পাগল হয়ে গিয়েছে, এবং যাদের ভিতরে ওর বোনের মতো অবয়ব দেখতে পায় তাদেরকেই ও মেরে ফেলে। কিন্তু এ শুধু একা নয়, এর পিছনে আরো অনেক মানুষ আছে। এটুকু বলেই ও নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেয়, এবং এটা খুব ম্যাজিক্যাল ওয়েতেও করেছিল। তো ওর কাছ থেকে আর কোনো কিছুই জানা যায় না। এরপরে আমরা দেখতে পাই যে নিজেদের রুমে চলে এসেছিল সেন্দু এবং ইয়ানসিং। ইয়ানসিং এর উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই সেন্দু ওকে বলে অলরেডি একটা কেস নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাই তুমি এখন একা একাই থাকো। কিন্তু না, ইয়ানসিং আবারও মিস তাংয়ের সঙ্গে দেখা করতে আসে আর বলে তুমি যে সকল মানুষদের মেরেছো তাদের হার্টগুলো কোথায় রেখেছো। কিন্তু এদিকে মিস তাং তো এখন পাগল হয়ে গিয়েছিল, ও শুধু একটা শ্লোকই বলে চলেছিল, আর তা হলো আগুনের বেশে পোকারা আসবে এবং সবাইকে ধ্বংস করে দিবে। ওটা হলো আগুন পোকা যা তোমাদের ধ্বংস করে দিবে। কিন্তু এর কোনো অর্থই বুঝতে পারে না ইয়ানসিং এবং সেন্দু, তাই ওরা পুনরায় ওখান থেকে ফিরে আসে। এরপরে আবার ইন্সপেক্টর শুয়ের সঙ্গে দেখা করে ইয়ানসিং। ইন্সপেক্টর শুয়ের কাছ থেকে ইয়ানসিং এটা জানতে পারে লিয়ান ফ্যামিলির বড় ছেলেও, অর্থাৎ লিয়ান সিংকে যে মেরেছিল সে আর কেউই নয়, লিয়ানের বাবা, অর্থাৎ বাবাই নিজের ছেলেকে মেরেছে। এরপরে আবারও সে ছোট ছেলের সঙ্গে, অর্থাৎ লিয়ান ফ্যামিলির ছোট ছেলে যে অনেক ট্যালেন্টেড তার সঙ্গে দেখা করতে যায় সেন্দু, আর গিয়ে বলে তুমি অবশেষে মুক্তি পেলে, আর তোমাকে রানী যে কাজ দিয়েছিল সে কাজটা তুমি এখন ভালোভাবেই করতে পারবে, কারণ তুমি কোনো কালপ্রিট নও, কালপ্রিটটা হলো তোমার বাবা, আর তাকেই আমরা অ্যারেস্ট করছি। এরপরে দেখা যায় যে ওর বাবাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং ওর বাবার সঙ্গে যে পতিতার সম্পর্ক ছিল তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এরপরে এই পতিতার কাছে ইয়ানসিং জিজ্ঞেস করে আর বলে আগেও আমি ইনভেস্টিগেট করার জন্য আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি তখন মিথ্যা বলেছিলেন, এবার আপনি অন্তত সত্যিটা বলুন। এবার এই পতিতা মহিলা বলে আসলে যে ছেলে মারা গিয়েছে লিয়ান সিং, সে প্রায়ই ওই পতিতালয়ে আসতো এবং এখানকার মেয়েদের সঙ্গে অনেক মজা মাস্তি করতো, এই সেই লিয়ান সিং। এবার একদিন হঠাৎ করেই এর চায়ে বিষ মিশিয়ে দিয়েছিল এই মহিলা। আসলে এই মহিলার সঙ্গে লিয়ান সিং এর বাবার একটা আলাদা সম্পর্ক ছিল, এবং এর বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কারণে ওই মহিলাটি প্রেগনেন্ট হয়ে যায়। আর এটা যখন জানতে পেরেছিল লিয়ান সিং, তখন লিয়ান সিংই নাকি তার বাবাকে অনেক ব্ল্যাকমেইল করতো আর বলতো তোমাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং ওই পতিতা মহিলাটি প্রেগনেন্টও হয়ে গিয়েছে। আর এটা যদি আমি পুরো বিশ্বকে জানিয়ে দিই তাহলে তোমার অবস্থা কি হবে বাবা, একবার ভেবে দেখেছো? আর এইসব করে ব্ল্যাকমেইল করে নাকি তার বাবার কাছ থেকে অনেক অনেক টাকা নিত, বিভিন্ন পতিতালয়ে যেত আর মদ টদ খেত আর কি। তো এসব সহ্য করতে না পেরেই মূলত এই লোক তার ছেলেকে মেরে ফেলেছে এমনটাই তারা বলতে চায়। কিন্তু ইয়ানসিং ওদের পুরো কথাটা বিশ্বাস করে না, এর ভিতরেও কোনো গল্প আছে। ঠিক তখনই এখানে এসে যায় সেন্দু। সেন্দু সোজা চলে আসে লিয়ান মাস্টারের কাছে, আর লিয়ানকে এসে জিজ্ঞেস করে তুমি তোমার নিজের ছেলেকে কিভাবে মারতে পারলে, তোমার তো লজ্জা হওয়া উচিত। আমি জানি তুমি মিথ্যা বলেছো, আমি অনেকদিন ধরেই তোমাদের উপর নজর রেখেছিলাম, কারণ আমি সন্দেহ করেছিলাম হয়তো লিয়ান সিং এর মৃত্যুর পিছনে তোমার কোনো হাত আছে, এবং তোমরা যে প্রেগনেন্টের নাটকটা সাজিয়েছো সেটা আসলে সত্যি নয়। আসলে তোমার অনেক বড় কোনো কুকীর্তির কথা তোমার ছেলে জানতে পেরেছিল, আর তাই তো তুমি তাকে মেরে ফেলেছো। এখন তুমি স্বীকার করবে, নাকি আমি তোমাকে এত জঘন্য মৃত্যু দেব যাতে তুমি ধুকে ধুকে মরবে? তখন লিয়ান স্বীকার করে আর বলে আসলে আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, যেহেতু আমি এখন মরেই যাব তাহলে আর স্বীকার করতে বাধা কোথায়। আসলে এখান থেকে অনেক বছর আগে যখন ছোট ছিল সেন্দু, তখন তার পুরো ফ্যামিলিকেই মেরে ফেলা হয়েছিল, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ওরা রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহীর কাজ করার জন্যই রাজপরিবার থেকেই ওদের সবাইকে মেরে ফেলা হয়েছিল, এবং সেন্দু ছোট থাকায় ওকে জেলে ঢোকানো হয়েছিল। তারপরে জেল থেকে বেরিয়ে আজকে সেন্দু এই জায়গায় এসেছে, কিন্তু ওর বাবার পিছনে যারা অভিযোগ দিয়েছিল এবং তার বাবাকে যারা ফাঁসিয়েছিল তার ভিতরে এই লোক একজন। এই লোক ফাঁসিয়েছিল মূলত সেন্দুর বাবাকে। সেন্দুর বাবাকে এরকম একটা অ্যালিগেশন দেওয়া হয়েছিল, সেন্দুর বাবা নাকি সমস্ত তরবারি এবং ধনুক যে নকশা দিয়ে তৈরি করা হচ্ছে সেই নকশা তার বিরোধী পক্ষ অর্থাৎ শত্রুদের জানিয়ে দিয়েছে। আচ্ছা একটু সহজ করে বলি, ধরুন দুইটা দেশ, দেশ এ এবং দেশ বি।
তো দেশ এর ভিতরে অনেক ধরনের নকশা করে তলোয়ার তৈরি করা হয়, ধনুক তৈরি করা হয়, এবং সেই ধনুকগুলো তৈরি করতো লিয়ান ফ্যামিলি। আর লিয়াং ফ্যামিলির মাস্টার কিন্তু এই লোকটি ওই ধনুকবিদ্যার কৌশল এবং যে ধনুক তৈরি হয়েছে সেটা জানিয়ে দিয়েছিল বি দেশটিকে, যে দেশটি এ দেশের শত্রু, এবং এই সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল সেন্দুর বাবার উপরে। আর তাই তো সেন্দুর বাবাকে সবাই ভুল বোঝে এবং রানী বা তখনকার যে রাজা ছিল সে সেন্দুর পুরো ফ্যামিলিকেই এক্সিকিউট করে দেয়। এর মানে হলো সেন্দুর পুরো ফ্যামিলিকেই মেরে ফেলে দেয়। তবে সেন্দুর বাবাকে মারার আগে সেন্দুর বাবার সঙ্গে মুখোশধারী একটা মহিলা দেখা করতে এসেছিল। সেন্দু আজও জানে না ওই মহিলাটি কে ছিল। চোখের সামনে সেন্দুর পুরো পরিবারকে মরতে দেখেছে সেন্দু যেহেতু ছোট ছিল তাই সেন্দু পুরোটা ভালোভাবে আসলে তখন বুঝতে পারেনি, এবং ও ছোট থাকায় ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেন্দু অনেক কৌশলে কারাগার থেকে বের হয়েছে। আর যখন ও কারাগারে ছিল ঠিক তখনই কিন্তু ওই বাচ্চা ইয়ান সিং ওর সঙ্গে দেখা করতে আসতো, শুধুমাত্র কৌতূহল থেকেই, বন্ধুত্ব করার জন্যই। তো সেন্দুর আজকে প্রচন্ড মন খারাপ হয়ে যায়, তাই ও একটা রেস্টুরেন্টে আসে কিছু মদ খাওয়ার জন্য। তো এখানে ড্রিঙ্ক করে ও অনেক মাতাল হয়ে যায়, উল্টো পাল্টা বকবক করতে লাগে। ইয়ান সিং খবর পেয়ে চলে যায় সেন্দুর কাছে সেন্দুকে সামলানোর জন্য, কিন্তু ওকে সামলানো তো অনেক কঠিন হয়ে যাচ্ছিল। ও সেন্দুকে বাড়িতে নিয়ে আসে। সেন্দু তখন ঘুমের ভিতরেই একবার ইয়ান সিং বলে ওঠে এবং ও সেই বাচ্চা মেয়েটির কথা বলে, যে ডিটেকশন ছেলে ওকে দেখতে আসতো মেয়েটি। এই কথা শুনে ইয়ান সিং এর মনে পড়ে, সেন্দুর কি তাহলে আমাকে মনে রেখেছে? সেন্দু কি আমাকে ভুলে যায়নি? তাহলে সেন্দু কেন আমার কাছে স্বীকার করে না? ইয়ান সিং এর খুব ভালো লাগছিল, কারণ ইয়ান সিং সেন্দুকে প্রথম থেকেই চিনতে পেরেছে। তবে সেন্দু কি ওকে সত্যিই চিনতে পেরেছে যে সেই ইয়ান সিং? না, সেন্দু আসলে ঘুমের ভিতরেই ওর কথা বলছিল, কিন্তু জানেই না তার এত আদরের বউটাই ওই ইয়ান সিং। এরপরে সেন্দু পুনরায় আবারও ওর কেস ইনভেস্টিগেট করতে লেগে যাচ্ছিল, এবং সেন্দুর সাথে সাথে ওর বউ ইয়ান সিংও লেগে যাচ্ছিল। কিন্তু ইয়ান সিংকে বারবার দূরে সরিয়ে দেয় সেন্দু, আর বলে এসব কেস ওকে তদন্ত না করতে। কিন্তু ইয়ান সিং তো বলেই দিয়েছে ও কেস তদন্ত করবে এবং 3 মাস পরেই সেন্দুকে ডিভোর্স দিয়ে দিবে। তো সেজন্যই মূলত সেন্দু ওকে আবার নাও করতে পারে না। এরপরে ওরা অন্য একটা কেস তদন্ত করতে আসে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে গিয়েছিল ইয়ান সিং এর বড় বোন। তো তাদের কোনো খোঁজই নেই, হঠাৎ করেই তাদের খোঁজ পাওয়া যায় এবং তাদেরকে নাকি একটা ম্যাজিক্যাল জায়গায় কেউ আটকে রেখেছে। এটা ছিল মরণ ফাঁদ। এখানে সব সবুজ রঙের আগুন জ্বলছিল। এই আগুনের ভিতরেই হানকে দেখা যায়, আর চাইওইকে এই আগুনের ভিতরে আটকে রাখা হয়েছে। তখন সেন্দুকে বারবার ওদের বাঁচাতে যেতে বলে ইয়ান সিং, কিন্তু সেন্দু জানে যে এটা ভয়ানক একটা ফাঁদ, এর ভিতরে পা দেওয়া যাবে না, খুব কৌশলে ওদেরকে উদ্ধার করতে হবে। কিন্তু এসব কোনো কথাই শোনে না ইয়ান সিং। ইয়ান সিং বলে আমি ওদের বাঁচাতে যাব। সেন্দু ওকে যেতে না দিলে ইয়ান সিং তখন সেন্দুর হাতে কামড় দিয়ে সোজা সামনে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথেই দেখা যায় যে অনেক আগুন পোকা এসে ইয়ান সিংকে আটক করে নেয়। এবার ইয়ান সিংকে বাঁচাতে সেন্দু চলে আসে। ঠিক এরপরেই দেখা যায় কিছু সিক্রেট ওয়েপন কেউ দূর থেকে মেরে দিচ্ছে। তো সেন্দু থাকার কারণেই আজকে ইয়ান সিং বেঁচে যায়। এরপরে একটা লাল কালো জামা পরা মহিলা সামনে আসে, এর নাম চেন হাও। একে দেখে ওরা অবাক হয়ে যায়, কারণ চেন হাও 5 বছর আগে সবার সামনেই মারা গিয়েছিল। তাহলে আবারও এই মহিলা কোথা থেকে উদয় হতে পারে? তবে কি এ পুনর্জীবন লাভ করেছে? চেন হাও বলে, আমি মরে গিয়েছিলাম ঠিকই, আমি আবার পুনর্জীবিত হয়ে ফিরে এসেছি। কিন্তু এইসব কথা বিশ্বাস করে না সেন্দু। সেন্দু ওর সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়, ওর সঙ্গে লড়াই করে ওকে হারিয়ে দেয়। আর এখান থেকে চাইবয় এবং তার বয়ফ্রেন্ড হানসোয়ানকে বাঁচিয়ে নেয়। ওদেরকে বাঁচানোর সাথে সাথে এখানে আরও অনেক লোকজন চলে আসে। এদের সবাইকে নিয়ে ইয়ান ফ্যামিলিতে চলে যায় ইয়ান সিং। তারপরে ইয়ান সিং চলে আসে আবার সেন ম্যানশনে ওর হাজব্যান্ডকে দেখতে। এরপরে ত্রিশা আমরা লুচিকে দেখতে পাই। লুচির মায়ের যেখানে মাটি দেওয়া ছিল ও মাঝে মাঝেই সেই কবরস্থানে আসতো, সারা রাত ওখানে থাকতো। ঠিক তখনই একদিন ওর একটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়, যে লোকটি একটা মাস্ক পরেছিল। সে এসে জানায় যে তারও মায়ের কবর এখানে, এজন্য সেও মাঝে মাঝে এখানে আসে। তো লুচি বলে, তোমার আর আমার গল্প তো একই রকম, তাহলে চলো আমরা বন্ধুত্ব করে নিই। লুচি ওকে মিস্টার মার্কস বলে রাখতো এবং ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এদিকে আবার ইয়ান সিংকে দেখানো হয়। ইয়ান সিং সেন্দুর কাছে এসেছিল, সেন্দুকে কামড় টামড় দিয়ে এখন আবার ওর সেবা করতে চায়। সেন্দু বলে, আমার হাতে তো একটা কুকুর কামড় দিয়েছে, যে পরিমাণে দাগ হয়ে গিয়েছে। এতে ইয়ান সিং খুব রেগে যায় আর বলে, আমাকে সেবা করতে দাও। এরপরে ইয়ান সিং ওর হাতে মলম টলম লাগিয়ে দিয়ে ওকে এমনভাবে ব্যান্ডেজ করে দিয়েছিল যেটা দেখে সেন্দু কি বলবে বুঝতে পারে না। সেন্দু এমনিতেই কথাবার্তা একটু কমই বলে, আর ওর বইয়ের এসব কাজকর্মে ও আসলে কি বলবে বুঝে উঠতে পারে না। তো দ্রুত করে ওখান থেকে ইয়ান সিং চলে আসে গোসল করতে। ও বসে বসে গোসল করছিল এবং সেন্দুর সেই ছোটবেলার কথা মনে করছিল। বারবার ভাবছিল, সেন্দু কি আমাকে ভুলে গিয়েছে? সেন্দুর কি ছোটবেলার ইয়ান সিং এর কথা একবারও মনে পড়ে না? ঠিক তখনই এখানে সেন্দু চলে আসে আর বলে, ইয়ান সিং তুমি আমাকে কি লাগিয়ে দিয়েছো? এটা আমার সমস্ত শরীরে অ্যালার্জি হয়ে গিয়েছে।
এই সব পরখ করে ইয়ানসিং বুঝতে পারে ও আসলে ভুল মেডিসিন লাগিয়ে দিয়েছে, আর তার জন্যই তো সমস্ত শরীরে অ্যালার্জি হয়ে গিয়েছে সিন্দুর। ও কি বলবে বুঝতে পারে না। এদিকে ইয়ানসিংকে যে সিন্ধু ঠিক কী বলে বকাঝকা করবে তাও বুঝতে পারে না। এত কিউট ফেস করেই সমস্ত কিছু স্বীকার করে নিচ্ছিল ইয়ানসিং যে সিন্ধু ওকে আর কিছু বলতে পারে না। এদিকে ইয়ানসিংয়েরও খারাপ লাগে, তাই তো ও পানিতে সিন্ধুর হাতটা ধুয়ে দিচ্ছিল। যে ওষুধ ওকে মাখিয়ে দিয়েছিল সেই ওষুধটাই আবার ধুয়ে দিচ্ছিল। এতে আবারও সিন্ধুর মনটা একদম গলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়ানসিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রিন্সেস ওকে যেয়ে বলে, চেন হাওয়ের ব্যাপারে যে ইনভেস্টিগেট চলছে, আমি চাই এই কেস থেকে তুমি সম্পূর্ণ দূরে সরে দাঁড়াও। কিন্তু ইয়ানসিং কোনোভাবেই তো দূরে সরে দাঁড়াবে না। তবে ইয়ানসিংয়ের এটা সন্দেহ হয়, কেন প্রিন্সেস নিজে এসে আমাকে সরে দাঁড়াতে বলল? তাহলে কি এই কেসের ব্যাপারে প্রিন্সেস কোনোভাবে জড়িত? ওর খুব করে মনে হচ্ছিল যে প্রিন্সেস এই ব্যাপারে জড়িত। এদিকে ওর লিডারও বলে, দেখ মা ইয়ানসিং, তুই এই কেস থেকে সরে দাঁড়া, নাহলে আমাদের সবার বিপদ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? এদিকে রানী ডেকে পাঠিয়েছিল সেন্দুকে ডেকে বলে, সেন্দু, চেন হাওয়ের ব্যাপারে যা কিছু তদন্ত করার সেটা তুমিই করবে। পুলিশের কাছ থেকে এই কেস নিয়ে আমি সেনাবাহিনীর হাতেই তুলে দিলাম, তো এখন সেনাবাহিনী এই কেসটাকে নিয়ে লড়বে। কিন্তু এই কেসটাকে নিয়ে লড়তে চায় নিজে ইয়ানসিং। তো ইয়ানসিং এখন তার হাজব্যান্ডকে মানানোর চেষ্টা করে, তার জন্য দারুণ দারুণ রান্নাবান্না করতে লাগে এবং অনেক করে বোঝাতে লাগে, দেখো এই কেসের সঙ্গে আমাকেও একটু জড়িয়ে নাও, যেহেতু পুলিশের কাছে এই কেস নেই, এখন সেনাবাহিনী এই কেসটা হ্যান্ডেল করবে, তাই তোমার টোকেনটা আমার কাছে দিয়ে দাও, যেটা দিয়ে আমি অন্তত ইনভেস্টিগেটটা চালিয়ে যেতে পারি। তো সেন্দু তার আদুরে বউয়ের কথা কি না রেখে পারে? তখন আর কি করবে, নিজের টোকেনটা দিয়ে দেয় আর বলে, কিন্তু তুমি যা করবে খুব সাবধানে করবে আর আমাকে জানিয়ে করবে। এরপরে আবারও শুরু করে দেয় ইনভেস্টিগেশন ইয়ানসিং তখন চেন হাওয়ের বাড়িতে গিয়ে একটা লোককে দেখতে পায়, যে লোকটির মাধ্যমে ও একটা শপের কথা জানতে পারে, ওই শপে কিছু একটা লুকিয়ে আছে। এদিকে এই দেশের বড় বড় স্কলারদের উপরে কারা যেন অ্যাটাক করেছিল এবং ওই অ্যাটাকে গিয়ে ওদের সবাইকে বাঁচিয়ে নিয়েছিল সেন্দু। এবং যারা অ্যাটাক করেছিল তাদের ভিতরে প্রিন্স শিয়ানের কিছু লোক ছিল, আর তারপরে প্রিন্সেসের কিছু লোক ছিল। মূলত আসলে এইসব স্কলারদের উপরে ওরা এজন্য অ্যাটাক করেছিল কারণ এদেরকেই রানী হয়তো ফিউচার কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব দিবে এবং এদেরকেই বড় বড় পদে নিযুক্ত করবে। তো যেসব অস্ত্র দিয়ে ওদের উপরে আক্রমণ করা হয়েছিল, সেন্দু সেই সব অস্ত্র নিয়ে সোজা চলে যায় রানীর কাছে আর রানীকে গিয়ে বলে, প্রিন্স শিয়ানের অস্ত্র এইগুলো ইউজ করা হয়েছে, তাহলে আমার মনে হয় এই কেসের সঙ্গে কোনোভাবে প্রিন্স শিয়ান জড়িত আছে। কিন্তু প্রিন্স শিয়ান অস্বীকার করে বলে, এই কেসের সঙ্গে কোনোভাবেই আমি জড়িত নই, এটা দেখতে আমার অস্ত্রের মতো ঠিক আছে, কিন্তু কেউ হয়তো আমার অস্ত্র চুরি করে ব্যবহার করেছে আমাকে ফাঁসানোর জন্য। এদিকে আমরা অন্য একটা মেয়েকে দেখতে পাই। আসলে ইয়ানসিং যে শপের কথা জানতে পেরেছিল ওই শপেই এই মেয়েটি কাজ করে। এই মেয়েটিও কোনোভাবে একটা কেসের ব্যাপারে জড়িত, তাই এই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় সেন্দু। মেয়েটি সেন্দুকে দেখে বলে, সেন্দু, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমার কথা অনেক শুনেছি, আর তোমার মতো সুদর্শন ছেলেকে আমি সবসময় বিয়ে করতে চাইতাম, তুমি আমাকে বিয়ে করবে? সেন্দু তখন বলে, বিয়ে? আমার অলরেডি একটা ওয়াইফ আছে, একজনকে নিয়েই পাচ্ছি না, আমি আরেকটা বিয়ে করব? এবার এই মেয়েটিকে তখন ইয়ানসিং বলে, ঠিক আছে, তুমি যদি ওকে ভালোবাসো তো ওর কাছাকাছি থাকতেই পারো, কারণ কিছুদিন পরেই আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তখন সেন্দুও বলে, ঠিক আছে, তাহলে যদি আমার ওয়াইফ তো সবসময় কেস ইনভেস্টিগেশন নিয়ে থাকে, তুমি বরং আমার বাড়িটা সামলিও, আমার বাড়ির বিভিন্ন কাজকর্ম করো, সেটা যদি করতে পারো তাহলে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যেতে পারো। এরপরে সেন্দু ওই মেয়েটিকে নিয়ে নিজের ম্যানশনে নিয়ে আসে। আসলে এর পিছনে সেন্দুর একটা কারণ আছে, এই মেয়েটি কোনো কেসের সঙ্গে জড়িত, এর জন্য ওকে চোখে চোখে রাখতে চায় সেন্দু, সেজন্যই তো মূলত নিয়ে এসেছে। এরপরের দৃশ্যে ইয়ানসিং এর পানসি নামের একটা ছেলের সঙ্গে দেখা হয়। এ হচ্ছে সেই স্কলার যার উপরে আক্রমণ করা হয়েছিল। এর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় খুব দ্রুত ইয়ানসিং এর, আর সেন্দুর কিন্তু এসব একদমই সহ্য হচ্ছিল না। এরপরে সেন্দুর কাছে আরো একটা লেটার আছে, আর সেন্দু ওর বউকে নিয়ে সোজা ওর ম্যানশনে চলে আসে। এরপরে দেখা যায় যে ওই স্কলারদের পরীক্ষা হয়েছে এবং এই স্কলারদের পরীক্ষা হয়েছিল যে ওরা ইম্পেরিয়াল গার্ডে অবদান রাখতে পারবে কি পারবে না। রানী নিজে খাতা পড়ে পানসিকে নিযুক্ত করে এবং ওকে একটা সিক্রেট ডিটেকটিভ হিসেবে নিযুক্ত করে। এদিকে অন্য একটা কেস ইনভেস্টিগেশন করার জন্য একটা জায়গায় গিয়েছিল ইয়ানসিং, আর ইয়ানসিং এর উপরে অতর্কিতভাবে কেউ একটা হামলা করে। ঠিক তখনই ওখানে চলে আসে সেন্দু, আর সেন্দু ইয়ানসিংকে বাঁচিয়ে নেয়। ইয়ানসিংকে যে লোকটি মারতে এসেছিল সেই লোকটি এখান থেকে না মেরে পালানোর সময় লুসি ওই লোকটিকে ধরে ফেলে আর বলে, তুই ইয়ানসিংকে মারতে চেয়েছিলিস তাই না? ঠিক তখনই লুসির গলা টিপে ধরে ওই লোকটা। ঠিক ওই সময়ই ওখানে মাস্ক পরা সেই লোকটা চলে আসে আর লুসিকে বাঁচিয়ে নেয়, আর লুচিকে বলে, সবসময় আমি তোমাকে প্রোটেক্ট করব, শুধু আমি তোমার পাশে থাকতে চাই। এই মাস্ক পরা লোকটিকে আপনারা জানলে অবাক হবেন। এর পরের দৃশ্যে আমরা আবার দেখতে পাই ইয়ানসিং এবং সেন্দুকে।
সেন্দুর শরীরে কিছু আঘাত লেগেছিল আর ইয়ানসিং সেই সমস্ত কিছু ট্রিট করছিল। করতে করতে ওরা অনেক কাছাকাছি এসে যায়, কিন্তু কাছাকাছি এসেও যেন ওদের কাছে আসা হয় না। এদিকে যেহেতু চাইবয়ে এবং হান ফিরে এসেছে, তাই ওদের বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। আর যেহেতু ওদের বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, ওখানে সেন্দু আর ইয়ানসিংকে ওরাও ডাকে এবং সবাই মিলে একটা আলাদা সিদ্ধান্তে পৌঁছায়। সমস্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরে সবাই যখন চলে যায়, তখন আজকে শ্বশুরবাড়িতেই থেকে যাবে সেন্দু, এরকম একটা সিদ্ধান্তই নেয় এবং নিজের বউকে কোলে করে নিয়ে সোজা ঘরের ভিতরে চলে আসে। কিন্তু ওরা একটা জায়গায় শোয় না, ওরা দুইজন দুই বেডে শোয়। কিন্তু ইয়ানসিং এর এখন ঘুম আসছিল না, তাই ও কিছুক্ষণ পরেই না ঘুমিয়ে উঠে সোজা বাহিরে চলে আসে। আর ইয়ানসিংকে বাহিরে আসতে দেখে সেন্দু নিজেও বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে ছিল অনেক অন্ধকার। আর সব থেকে বড় মিস্ট্রিটা এখানেই, আসলে সেন্দু অন্ধকারে কিছুই দেখতে পায় না। ইভেন ও খুব ঝাপসা দেখছিল ইয়ানসিং এর মুখটা। এবার ইয়ানসিং তখন বুঝতে পারে যে সেন্দু আসলে অন্ধকারে কম দেখে, এর জন্যই তো সারা রাত ও নিজের রুমের লাইটটি চালিয়ে রাখে। এবার এটা পরীক্ষা করার জন্য ইয়ানসিং সেন্দুকে বলে, আকাশের ওই তারাটা দেখতে পাচ্ছ? তুমি জানো ওই তারাটার নাম কি? আর সেন্দু ভুলভাল উত্তর দিচ্ছিল, আসলে আকাশে তো কোনো তারাই ছিল না। এরপরে ইয়ানসিং সেন্দুকে একটা গল্প বলে, ওর ছোটবেলার গল্প। একটা ছেলের সঙ্গে ওর দেখা হতো, ডিটেকশন সেল থেকে ও গর্ত খুঁড়ে ওই ছেলেটির সঙ্গে দেখা করতে যেত। এতে অনেকটা টনক নড়ে যায় সেন্দুর মনে হচ্ছিল, তবে কি ইয়ানসিং সেই মেয়ে যে ছোটবেলায় আমাকে দেখতে আসতো? এরপরে ওরা রাত্রে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ও আবারও সেন ম্যানশনে ফিরে আসে। এখানে এসে পুনরায় আবারও কেস ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়, কিন্তু এর এই কেস ইনভেস্টিগেট করতে গিয়ে এবারে ফেসে যায়, কারণ ওর দিকে কেউ একজন এমন একটা পাউডার ঢেলে দিয়েছিল যাতে ও হ্যালুসিনেট করতে থাকে। এবং যে লোকটি ওর দিকে পাউডার ঢেলে দিয়েছিল, ও সেই লোকটিকে ফলো করতে করতে একটা গভীর জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভিতরে একটা মন্দির ছিল। এরপরে ওই মন্দিরের ভিতরে আস্তে আস্তে চলে যায়। এই কিন্তু হ্যালুসিনেট করছিল, আসলে ইয়ানসিং এর হুঁশ ছিল না। যে লোকটিকে ও ফলো করছিল, ও এসে দেখে ওই লোকটি মৃত হয়ে পড়ে আছে। এখন তো ওর অবাক লাগে, এই লোকটিকে নয় আমি ফলো করলাম, একটু আগে তো ও ঘোড়া চালাচ্ছিল, ও মারা গেল কি করে? ঠিক তখনই ওখানে একটা মহিলা আসে, যেও একজন প্রিন্সেস। এসে পুলিশে খবর দেয় এবং এখান থেকে ধরে নিয়ে আসা হয় ইয়ানসিংকে। আসলে ইয়ানসিংকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। আর বিলাক পাষণ্ড এই কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছিল। এ তো অবশেষে সুযোগ পেয়েছে সেন্দুকে শায়েস্ত করার, কারণ সেন্দুর বউ এখন কারাগারে আটক। কিন্তু সেন্দুকে এত সহজে ছেড়ে দিবে? সেন্দু এবার নিজে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। আসলে যে লোকটি ওই মন্দিরে মারা গিয়েছিল, সে না নিজে ঘোড়া চালিয়ে গিয়েছিল, তারপরেই তো না হয় মেরেছে তার বউ। কিন্তু ওই লোকটির পাটা এত ফর্সা কি করে? মানে তার পায়ে একটু ধুলিকণাও লেগে নেই। এরপরে ওই লোকটি যে ম্যানশনে থাকতো, তার সমস্ত দিক তদারকি করার পরে সেন্দু বুঝতে পারে তার বউকে ফাঁসানো হয়েছে। এরপরে ও সেই মন্দিরে চলে যায়। ওখানকার প্রিন্সেসের সঙ্গে দেখা হয় আর বলে, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যেদিন ওই লোকটি খুন হয়েছিল, ঠিক তার কিছুক্ষণ পরেই প্রিন্স শিয়ান আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। তাহলে কি আমি আন্দাজ করতে পারি এই কেসের সঙ্গে আপনি এবং প্রিন্স শিয়ান দুজনেই জড়িত আছেন? প্রিন্স শিয়ানের কথা রাখতেই হয়তো আপনি ওই লোকটিকে মেরে ফেলেছেন এবং ইয়ানসিং এর উপরে সেই সমস্ত অভিযোগ চাপিয়ে দিয়েছেন। তাছাড়া যে বক্সটিতে করে ওই লোকটিকে এখানে আনা হয়েছিল, সেই বক্সটিও এখানে আনা হয়েছে। এবার এই বক্সটি দেখে ওই মহিলা টনক নড়ে যায়, বলে, হ্যাঁ তোমার বউকে ফাঁসিয়েছি, কিন্তু এর ভিতরে প্রিন্স শিয়ানকে জড়াবে না। এরপরে আমাদের প্রিন্স শিয়ানকে দেখানো হয়। আসলে প্রিন্স শিয়ান সিংহাসন দখল করার জন্য মূলত চারিদিকে অনেক অনাচার করে বেড়াচ্ছিল। এরপরে আমরা ব্ল্যাক পাষণ্ডকে দেখতে পাই। এইসব কেসের সঙ্গে ব্ল্যাক পাষণ্ড নিজেও জড়িত। তার থেকেও বড় কথা কি জানেন? মাস্কম্যান পরা যে লোকটি লুচির সঙ্গে ফ্রেন্ডশিপ করে বেড়াচ্ছিল, সেটি আর কেউই নয়, এই ব্ল্যাক পাষণ্ড। এ পাষণ্ড হলে কি হবে? লুসির প্রতি তার কিন্তু আলাদা একটা প্রেম আছে। যেহেতু ইয়ানসিং কোনো অপরাধ করেনি এটা প্রমাণ হয়ে গিয়েছিল এবং লুচিও তার বান্ধবীর জন্য অনেক রিকোয়েস্ট করেছিল ব্ল্যাক পাষণ্ডের কাছে, তাই ব্ল্যাক পাষণ্ড ছেড়ে দেয় ইয়ানসিংকে। তো ইয়ানসিং আসার পরে জানতে পারে তার হাজব্যান্ড তার জন্য কত কিছু করেছে। সেন্দুর জন্যই মূলত ছাড়া পেয়েছে, কিন্তু ছাড়া পাওয়ার পরপরই ও পুনরায় কেস ইনভেস্টিগেট করার জন্য উঠে পড়ে লাগে। এতে সেন্দুর সত্যি খুবই রাগ হয়ে যায় আর বলে, তুমি এত নাছর বান্দা কেন? এই মুহূর্তে মৃত্যুর হাত থেকে প্রায় ফিরেই এসেছো, তারপরে তোমার আবারও কেস ইনভেস্টিগেট করা লাগবে? আমি এবার সত্যি খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। এইসব শুনে আবার বিরক্ত হয়ে যায় ইয়ানসিং আর বলে, 3 মাস পরে তো তোমাকে ছেড়েই দিব, তাহলে এত বিরক্ত কেন হচ্ছ? এরপরে ও নিজে চলে যায় আবারও কেস ইনভেস্টিগেট করতে। সত্যি এরপরে আমার নিজেরই অনেক রাগ হচ্ছিল, কেন ভাই তোর বিয়ে হয়েছে, তুই একটু সংসার ধর্ম কর, সব সময় কেস মৃতদেহ এসব নিয়ে পড়েই আছে। এরপরে ও সোজা চলে যায় একটা আর্কাইভ লাইব্রেরিতে। এখানে অনেক কিছু নথিপত্র আগে থেকেই রাখা আছে, সেসব কিছু স্টাডি করতেই ও গিয়েছিল। ওখান থেকে ও সোজা ফিরে আসে সেন ম্যানশনে। আর সারাদিনে যেহেতু অনেক কাজ করেছে, তাই ও খুব দ্রুতই ঘুমিয়ে যায়। তো ওকে ঠিকঠাকভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছিল সেন্দু, এবং সেন্দু ওকে ঠিক করে দিচ্ছিল, ওর বালিশ টালিশ দিয়ে দিচ্ছিল। ঠিক তখনই ও ঘুমের ঘরে সেন্দুকে জড়িয়ে ধরে
এবং সেন্দুও এটা দেখে ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ওর গায়ের কাঁটাটা ঠিক করে দিয়ে সেন্দু ওকে একটা চুমু খেতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মুখটা সরিয়ে নিয়েছিল ইয়ানসিং। সেন্দু বলে, ঘুমের ভিতরেও তুমি তোমার মুখটা সরিয়ে নিচ্ছ, তাহলে হয়তো তুমি আমাকে এখনও এত কিছু করার অনুমতি দাওনি। এটা বলে সেন্দুর খুব মন খারাপ হয়ে যায় এবং ও বসে বসে ইয়ানসিংকে দেখতে লাগে। এর পরের দিন দেখতে পাই যে ইয়ানসিং পুনরায় ওই আর্কাইভ লাইব্রেরিতে গিয়েছিল। হঠাৎ করে ওখানে আগুন ধরে যায়। ইচ্ছাকৃতভাবে কেউ একজন এই আগুন ধরিয়ে দিয়েছিল ইয়ানসিংকে মারার জন্য। সেন্দু যখন জানতে পারে ওই লাইব্রেরিতে আগুন ধরে গিয়েছে, তখন ওর মাথা কাজ করছিল না। ও লাইব্রেরির ভিতরেই যাচ্ছিল। ঠিক তখনই পিছনের দরজা দিয়ে বের হয়ে আসে ইয়ানসিং আর সেন্দুকে ডাক দেয়। সেন্দু এবার সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ও মনে মনে ভেবেছিল এই বুঝি ও ইয়ানসিংকে একদম হারিয়েই ফেললো। ও সোজা গিয়ে ইয়ানসিংকে জড়িয়ে ধরে, আর ইয়ানসিং অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় ইয়ানসিং অজ্ঞান হয়ে গিয়েছে। ওই ইয়ানসিংকে সোজা সেন ম্যানশনে নিয়ে আসে। ওর অনেক টেক কেয়ার করতে লাগে আর বলতে লাগে, তুমি আমার চোখের সামনে থেকে কোথাও যাবে না, সব সময় তুমি আমার চোখের সামনেই থাকবে, খাওয়া দাওয়া ঘুম পড়া সব আমার সামনেই করবে, এবং কোনো রকমে এই কেস ইনভেস্টিগেশনের ব্যাপারে কিন্তু কোনো কথা বলবে না, তাহলে কিন্তু তোমাকে অনেক শাস্তি দিব। তো ইয়ানসিং 2-1 দিন ভালো মেয়ের মতো ছিল, কিন্তু 2-3 দিন না যেতে যেতে ও আবারও কেস ইনভেস্টিগেট করতে বেরিয়ে পড়ে। তবে এবারও সেন্দুর সঙ্গে সঙ্গে বের হচ্ছিল এবং সেন্দুকেই হেল্প করছিল। দুজনে মিলেই কেসের ব্যাপারে কথা বলছিল, আলোচনা করছিল। এরপরে প্রিন্সেস একদিন সেন্দু এবং তার ওয়াইফকে একটা জলসায় আমন্ত্রণ করে। ওরা সবাই মিলে ওই জলসাতে গিয়েছিল। এরা কিন্তু প্রিন্সেসকে অলরেডি সন্দেহ তালিকায় রেখেছে। তো প্রিন্সেসের এই জলসায় যখন ওরা ছিল, তখনই দেখতে পায় একজন রহস্যময়ী মহিলাকে। এটা দেখার পরপরই সেন্দু ওই মহিলাকে ফলো করতে করতে একটা জঙ্গলে চলে আসে এবং ওই জঙ্গলের ভিতরেও মাস্ক পরা একটা মহিলাকে দেখতে পায়। এবার ওকে দেখা মাত্রই সেন্দু বলে, তুমি কি সেই মহিলা যে আমার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? সেন্দুর মনে পড়ে যায় ওর বাবার সঙ্গে একটা মহিলা দেখা করতে এসেছিল। সেন্দু জানে না ওই মহিলাটি ওর বাবার বন্ধু নাকি শত্রু। সেন্দু অনেক দিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এই মহিলা যে ওর শত্রু তা বোঝাই যাচ্ছিল। তো সেন্দু ওই মহিলার সঙ্গে ভীষণ এক ফাইট করে, আর ওই মহিলা আর কেউই ছিল না, ওটা ছিল চেন হাও। এবার এটা দূর থেকে আবার দেখতে পায় ইয়ানসিং। ইয়ানসিং যে ওই মহিলাটিকে আটকে ধরে। মহিলাটি পালিয়েই যাচ্ছিল, কিন্তু ইয়ানসিং ওই মহিলার বুকে হাত দিয়ে এটা বুঝতে পারে যে মহিলার হৃৎপিণ্ড আসলে বাম পাশে নয় বরং ডান পাশে। এবার ও এসে ওর হাজব্যান্ডকে বলে, এই মহিলা 5 বছর আগে যে মৃত্যুর অভিনয় করেছিল, এতে ও মারা যায়নি, কারণ ওর বুকের বাম পাশে ছুরি বিধিয়েছিল, এজন্য বেঁচেছিল, কারণ ওর হাতটা তো ডান পাশে। ঠিক তখনই ওই মহিলার সঙ্গে ব্ল্যাক পাষণ্ড দেখা করতে আসে। খুব ভালোভাবেই বুঝতে পারি চারিদিকে এত যে অপকর্ম ঘটছে, এর পিছনে সব থেকে বড় হাত আছে এই ব্ল্যাক পাষণ্ডর। এবং যেহেতু এ ভাইস মিনিস্টার, তাই সামনের দিকটাও ট্যাকেল দিতে পারছে, আবার এই পিছনের দিক দিয়ে খুব ভালো করে অপকর্ম চালিয়ে দিতে পারছে। তো এভাবে আরও 2-1টা দিন কেটে যায়। এদিকে সেন্দুর সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক হয়ে যাচ্ছিল আস্তে আস্তে ইয়ানসিংয়ের। এরপরে একদিন একটা জায়গায় আমরা দেখি কিছু লোক চেন হাওকে ভগবান বলে মানছিল। চেন হাও বলছিল যে সে একবার মৃত্যুবরণ করে পুনরায় আবার জীবন ফিরে পেয়েছে, এবং এই জীবন ফিরে পাওয়াটা যে কত আনন্দের তা কেউ জানে না। সবার সামনে ও ওর হৃদয়ের বাম পাশে ছুরি বিধিয়ে বলে, দেখো আমি কিন্তু এক্ষুনি মরে যাব, কিন্তু আমি মরছি না, তার মানে দেখেছো আমি অমরত্ব কায়েম করে ফেলেছি। এদিকে আটকে রেখেছিল আবার ইয়ানসিংকেও। এ মহিলা আসলে মূলত ইয়ানসিংকে আজকে মারার জন্য এসেছিল, কিন্তু সেন্দু তখনই দেখতে পায় ইয়ানসিংকে, এবং ইয়ানসিংকে বাঁচানোর জন্য ও আবারও চেন হাওয়ের সঙ্গে যুদ্ধ করতে যায়। আর এ তো খুব ভালোভাবেই জানে চেন হাওয়ের হৃদয়টা আসলে ডান পাশে, তাই ওকে ডান পাশে আঘাত করলেই ও মারা যাবে। এখানে ওদের দুজনের তুমুল একটা ফাইট হয়। এতে সেন্দু কিন্তু খুব সিরিয়াসলি ইনজুর্ড হয়ে পড়ে, কিন্তু চেন হাওকে সবার সামনেই মেরে ফেলেছিল। আর এবার সত্যি সত্যি চেন হাও মারা যায়। সেন্দুকে বাসায় নিয়ে আসা হয় এবং সেন্দুর ট্রিটমেন্ট করছিল ইয়ানসিং নিজেই। ইয়ানসিং একজন ইনভেস্টিগেটর হলেও ও অটোপসি খুব ভালোভাবেই করতে পারত এবং ওর নিজের হাজব্যান্ডের চিকিৎসা নিজেই করছিল। এদিকে চেন হাও মারা যাওয়ায় ব্ল্যাক পাষণ্ড খুবই কষ্ট পেয়েছিল। এ পাষণ্ড হলে কি হবে, নিজের বোনের প্রতি আবার খুব ভালোই মায়া আছে। আসলে চেন হাও এর বোন হয়, কিন্তু ও চেন হাওয়ের জায়গায় পুনরায় আরও একটা চেন হাওকে জোগাড় করে ফেলেছে, যে ছিল চেন হাওয়ের যমজ বোন, যারা দেখতে একদম একই রকম। এদিকে একদিন কেটে গিয়েছে। সেন্দুর জ্ঞান ফিরে আসে অনেক পরে। সেন্দুর যখন জ্ঞান ফেরে তখনও দেখে ইয়ানসিং ঘুমাচ্ছে, তাই ও পুনরায় আবারও ঘুমিয়ে পড়ার নাটক করে। ইয়ানসিং তখন ঘুম ভেঙে বলে, সেন্দু তুমি কি আর চোখ খুলবে না? তুমি কখন চোখ খুলবে? এরপরে ওর হাতে একটাও বাঁশি নাই, যে বাঁশিটা অনেক ছোটবেলায় সেন্দু ওকে দিয়েছিল। এই বাঁশিটা সেন্দু কিন্তু দেখতে পায়। তখনই সেন্দু বুঝতে পারে আসলে ইয়ানসিংই সেই ইয়ানসিং, ছোটবেলা থেকে যাকেও খুব ভালোবাসতো। এই বাঁশিটাটা ও ওই ছোট্ট ইয়ানসিংকে দিয়েছিল, তার মানে আবার ঈশ্বর তাদেরকে এক করেছে।
যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই তারা দুজন কাছাকাছি চলে এসেছে। আর সিন্ধুর মনে শুধু ওই ইয়ানসিং ছিল ছোটবেলা থেকেই। আজকে যখন সিন্ধু এটা জানতে পারে যে তার বউ ইয়ানসিংই সেই ইয়ানসিং, তখন তো সিন্ধুর অনেক আনন্দ হচ্ছিল। কিন্তু সিন্ধু আবারও চোখ বুজে থাকে যাতে ও আরও একটু বেশি আদর পেতে পারে ওর বউয়ের। এদিকে ইয়ানসিং সিন্ধুর মাথার পাশে একটা চিঠি দেখতে পায়, যে চিঠিটা দেখে ও মনে করে এই হয়তো অন্য কেউ যাকে সিন্ধু মন থেকে ভালোবাসে, হয়তো ছোটবেলার কোনো বান্ধবী হতে পারে। ঠিক তখনই লুচি চলে আসে দেখা করতে ইয়ানসিংয়ের সঙ্গে। ইয়ানসিংকে বলে যে তুমি 3 মাস পরে নাকি সিন্ধুকে ডিভোর্স দিতে চেয়েছো, তাহলে তোমার জন্য কি ছেলে দেখবো? কারণ 3 মাস তো অলরেডি প্রায় হতে যেতেই চললো। তো কাকে দেখবো বলো? ইন্সপেক্টর সুকে দেখলে কেমন হয়, বা পানসি, এরা কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট, ওদের সঙ্গে তোমার বিয়েটা দিতেই পারি, কিন্তু আসলেই খুব ভালো হবে। এই সাদা ভূতটাকে বিয়ে করে তুমি মোটেও সুখী নাও, আসলে আমি এটা বুঝতে পারি। আর এইসব কিছু সিন্ধু শুনে তো জ্বলে পুড়ে মরছিল, ও আর শুয়ে থাকতে পারে না। ও তখন কথা বলে ওঠে আর লুচিকে এখান থেকে গেট আউট বলে বের হয়ে যেতে বলে। লুচি তখন বলে এই দেখো ওর আবার জ্ঞান ফিরে এসেছে, যাই হোক আমি তাহলে যাই। এদিকে সিন্ধু বলে কি আমি মরতে পারিনি তার আগে তুমি কিনা বর ঠিক করছো? ইয়ানসিং তো ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দেয় আর সিন্ধুর অনেক টেক কেয়ার করতে লাগে। এরপরে ইয়ানসিংকে ডেকে পাঠায় রাজমাতা। আর রাজমাতা ইয়ানসিংকে এটা বলেছিল যাতে ইয়ানসিং সামনের পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ইয়ানসিং বড় পদের একজন পুলিশ হতে পারে। আর এই পুলিশের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে ওকে অনেক পড়াশোনা করতে হবে। এদিকে ব্ল্যাক পাষণ্ড নিজের মুখের মাস্ক সরিয়ে লুসির সামনে দেখা করতে আসে। আর লুসি একে দেখার পরে ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে দেয়, কারণ লুসি তো আর জানে না ব্ল্যাক পাষণ্ড আসলেই কত খারাপ একটা মানুষ। এরপরে আমরা আবার ইয়ানসিংকে দেখতে পাই ও সারাক্ষণ পড়াশোনা করছিল, কারণ সামনেই ওর চাকরির পরীক্ষা। এই পরীক্ষাটাই ভালো করতে পারলেই ও গ্রেট একজন পুলিশ অফিসার হতে পারবে। আর যদি তা হতে পারে তাহলে ও অনেক অনেক কেস ইনভেস্টিগেট করতে পারবে। সারা দিন রাত জেগে জেগেও পড়াশোনা করতে লাগে। আর ওর হাজব্যান্ড সিন্ধু ওর অনেক টেক কেয়ার করতে লাগে, মাঝে মাঝে ওকে চা দিত, পানি দিত, আর মাঝে মাঝে কেস সলভ করতেও অনেক হেল্প করতো। এরপরে বহুল আকাঙ্ক্ষিত সেই পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষাতে খুব ভালো কিন্তু পরীক্ষা দিয়েছিল ইয়ানসিং এবং ও এই পরীক্ষাতে ফার্স্ট হয়েছিল। ওর পরিবারের সবাই যখন এটা দেখে অনেক খুশি হয়ে যায়, বিশেষ করে সিন্ধু খুব হ্যাপি হয়েছিল। তার বউ এত বড় একটা র্যাঙ্ক পেল এবং কনস্টেবল থেকে যে একদম সরাসরি পুলিশে উন্নীত হয়েছে, তার জন্য তো খুশি হতেই হবে। এরপরে রানী আবার ডেকে পাঠায় সিন্ধু এবং ইয়ানসিংকে, আর ওদেরকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে বলে তোমাদেরকে এখনই একটা দূরের শহরে যেতে হবে। উত্তরের ওই শহরে খুবই ঠান্ডা পড়ে, ওখানে নাকি ইদানিং মানুষকে ডেমনের দেখা পাওয়া যাচ্ছে এবং সে অনেক অনেক মানুষকে মেরে ফেলছে। তো তোমরা ওই কেসটা ইনভেস্টিগেট করতেই যাও। তুমি মূলত সিন্ধু যাও এবং তোমার ওয়াইফকেও সাথে নিয়ে যাও। আর সিন্ধুর ওয়াইফ অর্থাৎ ইয়ানসিংকে কিছু কাপড়ও গিফট করে রাজমাতা, আর বলে যেহেতু ওখানে অনেক ঠান্ডা পড়বে তাই আলাদা করে এই কাপড় তোমাকে দিলাম। আর একটা কথা মনে রাখবে, দেখা চোখে অনেককেই ভালো মনে হতে পারে কিন্তু তাদেরকে ভালো ভাববে না, তাদের পিছনেও একটা গভীর ষড়যন্ত্র বা খারাপ একটা চেহারা লুকিয়ে থাকতে পারে। এরপরে ইয়ানসিং সবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর সঙ্গে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যে, যে শহরে ও আগে কখনো যায়নি। কিন্তু অনেক পথ জার্নি করার দরুন ওর তো বমি চলে আসছিল। যেমন আমরা বাসে করে অনেক পথ যাওয়ার ফলে আমাদেরও বমি চলে আসে, ওর সে ক্যারেজে চড়েও এরকম হবে আমি বুঝতে পারিনি আসলে। তো কিছুক্ষণ মাঝপথে গাড়িটি দাঁড় করিয়ে দেয় ওর হাজব্যান্ড সিন্ধু। সিন্ধু বলে আমি তো ভাবতেই পারিনি যে ইয়ানসিং এত নড়বড়ে একটা মেয়ে, যে কিনা গাড়িতে উঠলে একটু জার্নি করলেই বমি করে দেয়। এরপরে ইয়ানসিংকে আলাদা করে ও ঘোড়ায় চড়িয়ে পুরো পথটা নিয়ে আসে। আমাদেরও মাঝে মাঝে এরকম মনে হয়, ইস গাড়ি থেকে নেমে যদি একটা বাইকে কিংবা অন্য কিছুতে যেতে পারতাম তাহলে বাসের এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো না। কিন্তু আমাদের তো সিন্ধুর মতো মানুষ নাই। তো আরও কিছু পথ জার্নি করার পরে ওরা সেই বরফ শীতল শহরে চলে আসে। এই শহরের নাম ইংজো, আর এই শহরের গভর্নর হলো মিস্টার মো। মূলত এর প্যালেসেই এরা থাকবে। আর মিস্টার মো কিন্তু অনেক বেশি পরিচিত সিন্ধুর। সিন্ধু যাকে বড় ভাইয়ের মতোই বিশ্বাস এবং শ্রদ্ধা করে। আসা মাত্রই সিন্ধু একে ভীষণ শ্রদ্ধা করে এবং ভাই বলে ডাকে। আর এটা দেখে ইয়ানসিং বুঝতে পারে এই লোককে অন্ধবিশ্বাস করে সিন্ধু। এরপর গভর্নর ওদের এখানকার থাকার ব্যবস্থা করে দেয়। এখানে পানসি নামের একজন অফিসার আগে থেকেই এই কেস ইনভেস্টিগেট করছিল। এখানে আসার পর থেকেই সিন্ধু আর ইয়ানসিনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। তো একদিন ইয়ানসিনের রাস্তায় পানসির সঙ্গে দেখা হয়ে যায়। পানসি খুব ভালো বন্ধু হয়ে যায় ইয়ানসিং এর। তো পানসি এখানে এতদিন যা ইনভেস্টিগেট করেছে তাই সমস্ত কিছুর বিবরণ বলছিল ইয়ানসিংকে। তো এক পর্যায়ে ওরা পার্সোনাল কথাবার্তায় চলে যায়।
পানসি এবার ইয়ানশিনকে মনে মনে পছন্দ করত। তো পানসি ইয়ানশিনকে জিজ্ঞেস করে যে তুমি তোমার হাজব্যান্ডকে কবে ছেড়ে দিচ্ছ? আমি শুনেছি 3 মাস পরেই নাকি তাকে ছেড়ে দিবে। সে এতটাই রুড যে তোমার মাথায় আঘাত করেছে। মানে ইয়ানশিনের মাথায় একটা কাটার দাগ ছিল। ইয়ানশিন বলে না, এটা আমি নিজে নিজে ধাক্কা খেয়েছি তাই। এছাড়া আমার হাজব্যান্ড অর্থাৎ সেন্দু সে খুবই ভালো একজন হাজব্যান্ড, কিন্তু আমি ওকে ছেড়ে দিব। পানসি বলে কেন ছেড়ে দিবে? ইয়ানশিন বলে কারণ ওর মনে অন্য কেউ আছে। ও আমাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। আর দূর থেকে এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় সেন্দু। এরপরে ইয়ানশিন রুমে আসে এবং ও গোসল করছিল। ঠিক তখনই সেন্দু ওখানে গোসল করবে বলে চলে যায়। ইয়ানশিন খুব লজ্জা পেতে থাকে, তবে ও সেন্দুকে না করতে পারে না। সেন্দু তখন ওর কাছে এসে বলে তুমি পানসিকে বলছিলে আমার মনে অন্য কেউ আছে। অন্য কেউটা কে আছে? ইয়ানশিন বলে কেন, ছোটবেলায় তুমি না একটা মেয়েকে ভালোবাসতে? আসলে ছোটবেলায় ইয়ানশিন তো আসতো সেন্দুর কাছে, আর ও সেন্দুর পাশে সেন্দুর একটা বান্ধবীকেও দেখেছিল, আর ও ভেবেছিল সেন্দু হয়তো ওই মেয়েটাকে পছন্দ করে। তখন সেন্দু বলে হ্যাঁ এটা ঠিক, ছোটবেলায় একটি মেয়েকে আমি খুব পছন্দ করতাম। তবে তুমি জানো সেই মেয়েটিকে? সেই মেয়েটি এখন আমার ওয়াইফ। আমি জানি না, কিন্তু সৃষ্টিকর্তায় হয়তো আমাদের আবারও মিলিয়ে দিয়েছে। আমি যখন জেলের ভিতরে ছিলাম তখন সে ছোটবেলায় আমার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু হঠাৎ করে একদিন থেকে আর সে আসে না। তবে তখন থেকে এখন পর্যন্ত আমি শুধু সেই মেয়েটিকেই ভালোবেসেছি, আর সেটা আর কেউই নয় ইয়ানশিন, সেটা তুমি। তবুও ভালো যে সেন্দু খুব দ্রুতই ইয়ানশিনকে তার মনের কথাটা জানিয়ে দিয়েছে, কারণ এটা জানাতে যদি আরও দেরি করা হতো তাহলে হয়তো ইয়ানশিনের মনে মনেই একটা অভিমানের পাহাড় জমে যেত, আর এখান থেকেই মূলত ওদের ভালোবাসা শুরু হয়। এরপরে পুনরায় ওরা কেস ইনভেস্টিগেট করতে লেগে যায়। এবার ওরা দুজন একসঙ্গে মিলে কেস ইনভেস্টিগেশন করছিল। তো এখানে নানাবিধ কেসের সম্মুখীন ওরা হয়। তো এইসব কেস ইনভেস্টিগেট করতে গিয়ে ইয়ানশিনকে আবার ছেলে সাজতে হয়, এবং ওরা এইসব কেস ইনভেস্টিগেট করতে গিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগে, আর বিভিন্ন রকম অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে লাগে। এখানে ওদের আরও কিছু সহচরদের সঙ্গে দেখা হয়ে যায়, যেসব ইন্সপেক্টররাও এসেছে ডাকাং রাজ্য থেকে, এবং ওরাও এখানে এসেছে শুধুমাত্র রাজমাতার আদেশেই। তো এরপরে ওরা কেস ইনভেস্টিগেট করতে করতে একটা গাম্বলিং হাউসে যায়। মূলত এটা একটা জুয়ার আসর। এখানে মানুষ টাকা বাজি লাগিয়ে অনেক বাজি ধরে, আর এখানে এসে বাজি ধরেছিল ইয়ানশিন নিজেও, কারণ ওর হাজব্যান্ডের অনেক টাকা আছে, আর ওই বাজিতে ওরা জিতেও চায়। বাজিতে জিতে গিয়ে জুয়ার আসরের যে প্রধান তার সঙ্গে দেখা করতে চায়। ওরা জানে এই লোকটা একটা শয়তান লোক, এই লোকটা রাজ্যে অনেক বিশৃঙ্খলা ঘটিয়ে ফেলছে, তাই তো ওরা লোকটিকে বন্দি করে নিয়ে আসে। কিন্তু লোকটিকে বন্দি করার সাথে সাথেই ওই লোকটির আরও গুপ্তচর এদের উপরে হামলা করে। কিন্তু যেখানে সেন্দু আছে সেখানে তো ওকে হারানো সম্ভব নয়। তবে এখানে যে মৌ গভর্নরকে দেখি, মৌ গভর্নরের আবার একটা ছোট সহচর সে মারা যায়। সে যখন মারা গিয়েছিল সেখানে শুধু মৌ গভর্নর এবং সেন্দু আর ইয়ানশিন ছিল, আর কেউ এই ঘটনা জানে না। কিন্তু এটা পুরো রাজ্যময় ছড়িয়ে যায়, এজন্য মৌ গভর্নরকে ওরা সন্দেহের তালিকায় রেখে দেয় যে মৌ গভর্নরও কোনো কিছু করার ট্রাই করছে। তো একদিকে জোয়ার আসরের ওই লিডার ছাড়া পেয়ে যায়, এবং ওই লিডার তার দলবল নিয়ে আক্রমণ করার চেষ্টা করে এই রাজ্যে। মৌ গভর্নরও তার সমস্ত সৈন্য নিয়ে পাল্টা আক্রমণ করে, আর এতে আহত হয়েছে পানসি। এই আক্রমণ ঠেকানোর জন্য বারবার রিকোয়েস্ট করতে লাগে সেন্দু, কিন্তু মৌ গভর্নর ইচ্ছে করেই যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইছিল। মৌ গভর্নরকে তো মনে মনে ভাইয়ের নজরেই দেখতো সেন্দু, কিন্তু আজকে তার গলায় ও ছুরি রাখতে বাধ্য হয়। মৌ গভর্নর তখন বলে ঠিক আছে, আমি আমার সমস্ত সৈন্য সরিয়ে নিচ্ছি, কিন্তু এই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আবারও এই রাজ্যে ঝামেলা হবে। এদিকে ইয়ানশিনকে কে বা কারা যেন আটক করে নিয়ে গিয়েছিল। কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওকে একটা জায়গায় রাখা হয়। আসলে এই লোকটি ওই জুয়ার আসরের মালিক, ওই লোকটি মূলত ওকে কিডন্যাপ করেছিল। এই রাজ্যে আসলে হরেক রকমের শয়তান লোকজন আছে। তো এই লোকটি ইয়ানশিনের সঙ্গে খারাপ আচরণ করার ট্রাই করলে সাথে সাথেই ওখানে ইয়ানশিনের হাজব্যান্ড সেন্দু চলে আসে, আর সেন্দু ওই লোকটিকে অনেক মার দেয়, আর তারপরে ইয়ানশিনকে ওখান থেকে নিয়ে আসে, আর ওই লোকটিকেও কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এরপরে ওই লোকটিকে মৌ গভর্নরের হাতে দেওয়া হয়। মৌ গভর্নর তখন সবার সামনে ওই লোকটিকে হত্যার নির্দেশ দেয়, কিন্তু একে হত্যা করতে বারণ করে আবার সেন্দু, কারণ এর কাছ থেকে অনেক কিছুর তথ্য পাওয়া যাবে। কিন্তু মৌ গভর্নর একদমই সময় দিতে চাচ্ছিল না, ওকে মেরেই ফেলতে চাচ্ছিল। সেন্দু তখন রিকোয়েস্ট করে ওকে না মারার জন্য, কিন্তু ওই রাজ্যের সমস্ত লোকজন বলে ওকে মেরে ফেলতে। তাই মৌ গভর্নর কারোর কথা না শুনেই ওই লোকটিকে মেরে দেয়, আর ওই লোকটির কাছে যেসব তথ্য ছিল সেসবগুলো সেন্দুরা আর পায় না, বরং সেন্দুরাই ওখানকার লোকজনের কাছে খারাপ হয়ে যায়।
এরপরে এরা নিজেরাই চিন্তা করে এই মৌ গভর্নরের ভিতরে কিছু না কিছু লুকিয়ে আছে, এও হতে পারে কোনো একটা বড়সড় কালপ্রিট। এর জন্য ওরা আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছাতে পারছে না। তারপরে ওরা একটা ছবি দেখতে পায়। এই ছবিটা ছিল হাতে আঁকা একটা ছবি। এই ছবি ছিল মৌ গভর্নরের বোনের ছবি। মৌ গভর্নরের বোন অনেকদিন আগেই মারা গিয়েছে, কিন্তু মৌ গভর্নর বারবার তার বোনের কথা বলছে। তাহলে কি ওর বোন বেঁচে আছে? এবার মৌ গভর্নরের বোনকে দেখানো হয়। তো আমরা যে মেয়েটিকে এখানে দেখি, সেই মেয়েটি খুব করে হাত জোর করছিল কারো কাছে যে তাকে যেন না মারে। আর এটা দেখি মৌ গভর্নর। এটা যদি ওর বোন হয় তাহলে মৌ গভর্নর কেন ওর বোনকে মারবে? আর সিন্ধুরাও কিছু একটা সন্দেহের আঁচ করে এখানে চলে আসে। এখানে আসার পরে জানা যায় এটা আসলে মৌ গভর্নরের আপন বোন নয়। এই মেয়েটি আসলে সাজানো। মৌ গভর্নর যাকে তার নিজের বোন ভাবত, সেই মেয়েটি অলরেডি অনেক আগেই মারা গিয়েছে, আর একে কেউ সাজিয়ে পাঠিয়েছে। কিন্তু কি আছে এর পিছনের হিস্ট্রি? তখনই আমরা জানতে পারি এক বড় রহস্য। আপনাদের নিশ্চয়ই চেন হাওয়ের কথা মনে আছে, যে 5 বছর আগে মারা গিয়েও আবারও যেন বেঁচে ফিরেছিল। সবাই তো অবাক হয়ে গিয়েছিল। এখন দেখি যে মৌ গভর্নরের আসল বোন যে ছিল, সে একদিন কিডন্যাপ হয়ে যায়। আর যারা ওকে কিডন্যাপ করেছিল তারাই ওকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলেছিল। মৌ গভর্নর সেখান থেকে পাগলের মতো বোনকে খুঁজে চলেছিল। তারপরে ও চেন হাওয়ের সঙ্গে দেখা করে আর বলে, আমার বোন মারা গিয়েছে, আপনি নাকি মানুষকে মৃত্যু থেকে আবার জীবিত করতে পারেন, তাহলে আমার বোনকে ফিরিয়ে দিন। চেন হাও তখন বলেছিল, তোমার বোনকে ফিরিয়ে দেব, বিনিময়ে আমি যা যা কাজ করতে বলবো তুমি সেই কাজগুলোই করবে। আর মৌ গভর্নর সেখান থেকে সমস্ত পাপ করতে শুরু করে দেয়। আসলেই তো চেন হাও কখনোই মৃত মানুষকে জীবিত করতে পারে না। ও সেম টাইপ দেখতে অন্য একটা মেয়েকে নিয়ে এসে দিয়েছিল, যাদের ভিতরে কোনো একটা মুখোশ পরা ছিল। মানে এখন যেরকম প্লাস্টিক সার্জারি করে, ওই আমলেও এরকম কিছু ছিল। এভাবে চেন হাও মানুষকে ধোকা দিত। তো মৌ গভর্নর যেহেতু একটা ফাঁদে পা দিয়েছিল, তাই ওকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মৌ গভর্নরের রাজ্যে যেসব বাসিন্দা ছিল তারা কেউ মৌ গভর্নরকে এখান থেকে নিয়ে যেতে দিতে রাজি হয় না। সিন্ধু তখন সবাইকে বোঝানোর চেষ্টা করলেও কেউ বোঝে না। সিন্ধু তখন বলে, ঠিক আছে, মৌ গভর্নরের সাথে আমার একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমি যদি ওকে হারাতে পারি তাহলে ওকে আমি এখান থেকে লকআপে করে পুরে নিয়ে যাব। তো ওই যুদ্ধে সিন্ধু জিতে যায়। সো কথা মতো মৌ গভর্নরকে ও লকআপে করে নিয়ে যাবে। তো মৌ গভর্নরকে ও পুনরায় অ্যারেস্ট করে একটা জায়গায় রাখা হয়। এরপরে ওকে নিয়ে সোজা ডাকাং রাজ্যে চলে যাওয়া হবে। স্বয়ং রানী ওকে ধরে নিয়ে যেতে বলেছে এবং রানী ওর শাস্তি মঞ্জুর করবে। তো পরদিন যখন চলে যাচ্ছিল ইয়ানসিংরা, তখন ইয়ানসিংয়ের সঙ্গে মৌ গভর্নরের বোন সেজে যে মেয়েটি ছিল সে দেখা করতে আসে। দেখা করার বাহানায় সে ইয়ানসিংয়ের গলায় একটা ছুরি ধরে আর বলে, তোমরা যদি মৌ গভর্নরকে ছেড়ে না দাও তাহলে আমি ইয়ানসিংকে মেরে ফেলবো। আসলে ও হঠাৎ করেই মৌ গভর্নরের উপরে অনেক ভালোবাসা দেখাচ্ছিল। তার কারণ হলো একবার মরতে পড়েছিল আর মৌ গভর্নর ওকে বোন ভেবে বাঁচিয়েছিল। আর সেই ঋণের কারণেই মূলত ও মৌ গভর্নরকে আজকে এইভাবে যেতে দিতে চায় না। কিন্তু মৌ গভর্নর এই মেয়েটিকে বোঝায় আর বলে, আমি অন্যায় করেছি, কখনো একজন মৃত মানুষ জীবিত হতে পারে না, তাই আমাকে যেতেই হবে। মেয়েটি তখন সুইসাইড করে। আসলে মৌ গভর্নর ওই মেয়েটিকেও অনেক ভালোবেসে ফেলেছিল, আর এই মেয়েটিও মৌ গভর্নরকে ভাইয়ের নজরেই দেখত। কিছুক্ষণ পরে মৌ গভর্নর নিজেও ভাবে যে বিচারের জন্য অন্যের রাজ্যে যাওয়ার থেকে নিজের রাজ্যে আত্মহত্যা করাই শ্রেয়। তো মৌ গভর্নর শেষবার কিছু কথা বলে যায় সিন্ধুকে। সিন্ধু যেহেতু তাকে ভাইয়ের নজরে দেখত, কিছুক্ষণ পরে মৌ গভর্নর নিজেও সুইসাইড করে। সিন্ধুর প্রচুর খারাপ লাগে, কারণ বাবা মায়ের পরে এই লোকটিকে সে ভাইয়ের স্থান দিয়েছিল। এরপরে ওরা আরও কিছুদিন এখানে থাকে, এখানকার আরও ব্যাপার স্যাপার সামলানোর জন্য। এবার ওদের চেন হাওয়ের সঙ্গে দেখা হয়ে যায়। অলরেডি কিন্তু একটা চেন হাও মারা গিয়েছে, এটা হলো চেন হাওয়ের যমজ বোন। তো এই মেয়েটি এসে কি একটা জাদু করে দেয় আবার সিন্ধুর উপরে। সিন্ধু মূলত এর সঙ্গে ফাইট করার জন্য এসেছিল, কিন্তু এ বিভিন্ন রকমের ম্যাজিক জানতো, যার সম্পর্কে সিন্ধুর কোনো আইডিয়া ছিল না। তো সিন্ধু হঠাৎ করেই কীরকম একটা ঘাতক টাইপ হয়ে যায় আর কি। ও ইয়ানসিংয়ের গলা চেপে ধরে, ইয়ানসিংকে মারতে চাইছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ওর আবার জ্ঞান ফিরে আসে আর ও ভালোভাবেই অজ্ঞান হয়ে যায়। এখন দেখা যায় যে ওর ভিতরে বিষাক্ত কিছু ঢুকে গিয়েছে। স্বাভাবিক কোনো ডক্টর ওকে ঠিক করতে পারবে না, কারণ এই বিষ অনেক রেয়ার। সিন্ধুকে যদি বাঁচাতেই হয় তাহলে আরও বড় কোনো চিকিৎসক লাগবে। তখন পানসি অন্য একজন ডক্টরকে ডেকে নিয়ে আসে, যে ডক্টর আরও অনেক ভালো চিকিৎসা বিদ্যা জানে। তো সেই ডক্টর আসে একে দেখতে। ডক্টর আসার আগ পর্যন্ত সিন্ধুর সব সেবা ইয়ানসিংয়ে করছিল। তো এই ডক্টর ছিল মুখোশ পরা। এই ডক্টরটা খুবই ভালো একজন ডক্টর ছিল এবং সে দেখা যায় যে কিছু বিদ্যার সাহায্যেই ওকে সারিয়ে তুলেছিল।
ডক্টর এর জন্য কোনো টাকা প্রার্থনা করে না, কারণ এই ডক্টরের পানসির সঙ্গে আগে থেকে একটা আলাদা সম্পর্ক ছিল। পানসি ওকে আগে থেকেই চিনত, কারণ পানসি আসলে এই রাজ্যের আশেপাশের একজন মানুষ। এতে সুস্থ হয়ে উঠেছিল সেন্দু। সেন্দুর সুস্থতায় সবাই খুব খুশি হয়েছিল। কিছুদিন বিশ্রাম করার পর সেন্দু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, কিন্তু ওদিকে জানতে পেরেছিল চেন হাউস যে সেন্দু অসুস্থ, তাই ও এই অবস্থায় ওকে অ্যাটাক করতে এসেছিল। কিন্তু এসে দেখে যে পরিস্থিতি তো বিপরীত, কারণ সেন্দু সুস্থ হয়ে গিয়েছে। সেন্দু ওর সঙ্গে এখন ফুলি ফাইট করতে পারবে। তাই চেন হাও তখন নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। এটাও ছিল ওর একটা কৌশল, যেরকম করে মিস তাং নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তার মানে এরা কিন্তু সবাই একই সংগঠনের মানুষ। এরপরে দেখতে পায় যে ওরা ইয়ংজু শহর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো কিছুদিন ওরা ইয়ংজু শহরে এমনি এমনি ঘুরে বেড়ায়, শহরের চারপাশটা দেখতে লাগে। তো বেশ কয়েকদিন ওদের খুব ভালো একটা সময় কাটে। এদিকে চেন হাও ফিরে এসেছিল। আর আপনারা তো জানেন চেন হাও আসলে কার বোন। এ তো কালো পাষণ্ড অর্থাৎ লে এর বোন, কিন্তু আপন বোন নয়। এরপরে আমরা দেখতে পাই যে ওরা রাজ্যে ফিরে এসেছিল। এসেই ওরা রানীর কাছে সমস্ত কথা বলতে শুরু করে, যে ঠিক ওই রাজ্যে গিয়ে ওদের সঙ্গে কি কি হয়েছিল, ওদের সফর কেমন ছিল, এই সমস্ত কিছু। তো রানী ওদের সততায় খুব মুগ্ধ হয়ে যায়। এরপরে ইয়ানশিং আর সেন্দু ওরা খুব কাছাকাছি চলে আসে। ওদের ভিতরে ভাবটা দিন দিন বাড়তেই লাগে। ওরা শহরের আনাচে কানাচগুলো ঘুরতে লাগে। সময়টা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু বেশি দিন আর এই ভালো সময় যায় না, কারণ আমরা আরেকটা বড় সত্য জানতে পারি। সেন্দুর সঙ্গে ইয়ানশিং এর যে বিয়ে হয়েছে তার পিছনে একটা শর্ত আছে। এই শর্ত দিয়েছিল এই প্রাইম মিনিস্টার জাং। এই জাং ইয়ান ফ্যামিলির সঙ্গে একটা শর্ত করেছিল, সেন্দুর সঙ্গে তাদের মেয়ের বিয়ের কথা সে রাজমাতার কাছে বলবে। আর রাজমাতা এই বিয়েতে রাজি হবে, কিন্তু যার সঙ্গে সেন্দুর বিয়ে হবে সেই স্পাই হিসেবেই সেন্দুর পাশাপাশি থাকবে আর সমস্ত খবরাখবর প্রাইম মিনিস্টার জাংকে জানাবে। কিন্তু ইয়ানশিং তো আর এসব জানায় না। এরপরে আমরা দেখতে পাই ইন্সপেক্টর শুকে। ইন্সপেক্টর শু আরও একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছিল ইয়ানশিং এর সঙ্গে, কারণ ইয়ানশিং এখন ডিরেক্টর পদে উন্নীত হয়েছে। সে এখন অনেক বড় একজন পুলিশ অফিসার। এরপরে আমরা আরও একজন ইন্সপেক্টরকে দেখি, যাকে কারাগারে বন্দি করে রেখেছিল কালো পাষণ্ড। তো এর কাছ থেকে সমস্ত কিছু জানতে এসেছিল ইন্সপেক্টর শু এবং ইয়ানশিং। তো আসলে কি হয়েছে এই লোকটির সঙ্গে, এইগুলো জানতে ওরা এসেছিল। কালো পাষণ্ড ওকে ইচ্ছে করে বন্দি করে রেখেছে, মূলত ও সমস্ত ইন্সপেক্টরদের শেষ করে দিতে চায়, তাই এই ইন্সপেক্টরকে ধরেছিল। তবে এই ইন্সপেক্টরে আলাদা একটা দোষ ছিল, সে কিছু টাকা ঘুষ নিয়েছে। এজন্য ছোট্ট একটা দোষের জন্য অনেক বড় শাস্তি তাকে কালো পাষণ্ড দিচ্ছে। এইদিকে পাষণ্ড তো আবার লুচির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করেছিল, কিন্তু লুচি আজকাল আবার একে দেখলে খুব ভয় পায় এবং এর সঙ্গে বেশি একটা কথা বলতে চায় না। এদিকে ইন্সপেক্টরদের উপরে যে একটা অভিযোগ লাগানো হয়েছে, তো এই কেস ইনভেস্টিগেট করা সহজ হবে না। তাই ইয়ানসিংকে সেন্দু বলে এই কেসটা আমার উপরে ছেড়ে দাও। তখন ইয়ানসিং বলে, আমি তোমার সাথে সাথে দুঃখ কষ্ট দুটোই ভাগ করে নিতে চাই, তাই এই কেসটি নিয়ে আমিও কথা বলবো। এরপরে আমরা আবারও কালো পাষণ্ড লেইকে দেখতে পাই। লেই এসে ওই ইন্সপেক্টরকে বলছিল, তুই যদি সমস্ত ইন্সপেক্টরদের সর্বনাশ করার জন্য আমার সঙ্গে হাত মিলাস তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। মূলত ইন্সপেক্টর শুয়ের সর্বনাশ করার কথাই বলছিল। এদিকে ইন্সপেক্টর শুয়ের আবার ইউচি নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, যাকেই মূলত বাড়িতে কাজের লোক বলে এনেছিল সেন্দু। নিশ্চয়ই মনে আছে আপনাদের সে কথা। যাই হোক, ওই ইন্সপেক্টর রাজি হয় না লে এর কথায়। এজন্য ইন্সপেক্টর নিজেই সুইসাইড করে, আর এতে খুব কষ্ট পেয়েছিল ইয়ানশিং। রাজমাতা ইয়ানশিংকে জিজ্ঞেস করে কেন ইয়ানশিং এই কেসটি ইনভেস্টিগেট করছিল, তার সত্ত্বেও ওই ইন্সপেক্টর সুইসাইড করলো। ইয়ানশিং তখন পুরোটাই বুঝিয়ে বলে। রাজমাতা তখন ইয়ানশিং এর হাতে একটা টোকেন দেয় আর বলে, এটা হলো রাজপরিবারের টোকেন, তোমার যখন মন চাইবে তুমি তখন আমার সঙ্গে দেখা করতে আসতে পারো, এছাড়া সমস্ত সুবিধা অসুবিধাও জানাতে পারো। এরপরে আমরা ম্যাডাম শুকে দেখতে পাই, যে আবার ইয়ানশিংকে পৌঁছে দিতে আসছিল। তো পৌঁছে দেওয়ার সময় একটা বাড়ির সামনে ওই ম্যাডাম শু দাঁড়িয়ে পড়ে আর বলে, এটা মিস শু এর বাড়ি। মিস শিউ হলো রাজার একটা উপপত্নী। আগে তো রাজারা অনেকগুলো বিয়ে করত, তেমনই একটা উপপত্নী বিয়ে করেছিল রাজা। মাদাম শু মারা গিয়েছিল, আর সবাই মাদাম শু এর মৃত্যুর জন্য দোষ দেয় রাজমাতাকে, কিন্তু রাজমাতা কিন্তু তাকে মারেনি। এই ঘটনা একটু মনে রাখবেন। এরপরে মাদাম শু একে আরও বলে যে তুমি কিন্তু সাবধানে থেকো, কারণ এই রাজপরিবারে অনেক কিছুই ঘটে যায় যা তুমি আন্দাজও করতে পারো না। এদিকে ইয়ানশিং এর জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেন্দু। সেন্দু ও আসার সাথে সাথে ওকে জড়িয়ে ধরে আর বলে, রাজমাতা তোমাকে কিছু বলেনি তো? তখন ও টোকেন দেখায়। তখন সেন্দু বলে, এটাকে লুকিয়ে রাখো, সবার সামনে এটা দেখাতে নেই।
এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটিকে অনেক ছোট্টবেলা থেকেই চিনত লুসি। এই ছেলেটিকে ও একবার হেল্প করেছিল টাকা দিয়ে, আর তখন থেকেই এই ছেলেটি লুচিকে অনেক বেশি পছন্দ করে ফেলে। লুচি এখনো পর্যন্ত ওর খোঁজ খবর রাখে। তো ছেলেটি লুচিকে তারপর থেকে ভালোবেসে ফেলেছিল। তো ওদের ছোট্টবেলার একটা দৃশ্য দেখানো হয়। তো ছেলেটি আজকে ওর সমস্ত মনের সাহস জুগিয়ে লুচিকে বলে, সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার প্রতি একটু ভালোবাসা ফিল করো তাহলে আবার ভালোবাসাকে গ্রহণ করে নাও। লুচির সাথে সাথে ওকে জড়িয়ে ধরে, এর মানে লুচিও ওকে অনেক ভালোবাসে। তো যাই হোক, এতদিনে লুচির একটা বয়ফ্রেন্ড জুটে গেল। এদিকে রাজসভায় একটা জলসা হচ্ছিল, সেখানে রাজ্যের গণ্যমান্য সমস্ত লোকদের ইনভাইট করা হয়েছিল। এখানে এসেছিল ইম্পেরিয়াল গার্ড সেন্দু এবং ওর ওয়াইফও। কালো পাষণ্ড লেই এবং ওর বোনকেও আজকে নিয়ে এসেছিল। ওর বোনকে নিয়ে এসে ও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে তার বোন একদম যুদ্ধবিদ্যা জানে না, এমনকি সে তরবারি পর্যন্ত ধরতে জানে না। সে খুবই কোমল একটা মেয়ে এবং সাংসারিক কাজকর্ম করতেই বেশি পছন্দ করে। তো এখানে ও সবাইকেই সাংসারিক কাজকর্মই দেখাচ্ছিল, সবাইকেই খাবার পরিবেশন করছিল, কিন্তু ওই ইচ্ছে করেই জল ঢেলে দিয়েছিল ইয়ানসিংয়ের এখানে, এবং পরে ইয়ানসিনকে সরিও বলেছিল। ইয়ানসিন সবার সামনে ওর মুখোশটা খুলে দেওয়ার জন্য একটা নাচের অফার পায়। সবাই ইয়ানসিংকে তলোয়ার দিয়ে ডান্স করতে বলে, আর ইয়ানসিং এটাকে কাজে লাগিয়েছিল। ইয়ানসিন তলোয়ার দিয়ে ডান্স করতে করতে হঠাৎ করে চেন হাওয়ের উপর আক্রমণ করলে চেন হাওয়ার আসল রূপ দেখিয়ে ফেলে। এরপরে চেন হাও বাড়িতে চলে আসলে ওর ভাই ওকে অনেক বকাঝকা করে আর বলে তুমি কোনো কাজেরই না। কিন্তু চেন হাও আসলে ওর এই ভাইকে অনেক ভালোবাসতো এবং সত্যিকার অর্থেই ভালোবাসতো, কারণ এরা তো আর একদম আপন ভাই বোন ছিল না, এরা ছিল পাতানো ভাই বোন। একে ভালোবেসেই মূলত ওর হয়ে কাজ করতো চেন হাও। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ানসিংকে প্রাইম মিনিস্টার জাং ডেকে পাঠিয়েছিল। জাং ডেকে পাঠিয়ে বলে যে আমি সেন্দুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি এ কারণে যেন তুমি স্পাই হিসেবে কাজ করতে পারো। সেন্দু কখন কোথায় কী করছে তার সমস্ত বিবরণ যাতে আমাকে জানাতে পারো, কিন্তু তুমি সেসব না করে সেন্দুর সঙ্গে প্রেম করছো, এর জন্য কি সেন্দুর সঙ্গে তোমার বিয়ের অফারটা আমি রানিমার কাছে দিয়েছিলাম। ইয়ানসিং তখন বলে সেন্দু খুব ভালো মানুষ, ওর সম্পর্কে আপনার কাছে জানানোর মতো কিছুই নেই, ও খারাপ কোনো কিছুই করে না। কিন্তু প্রাইম মিনিস্টার জাংয়ের একটা আলাদা ভয় ছিল যে সেন্দু ভিতরে ভিতরে ওর বাবার খুনিকে বের করার চেষ্টা করছে কিনা। প্রাইম মিনিস্টার জাং যখন ওকে শাসাচ্ছিল ঠিক তখনই এখানে সেন্দু চলে আসে আর প্রাইম মিনিস্টার জাংকে বলে আমি জানি আপনি ওকে স্পাই হিসেবে ঠিক করেছেন, কিন্তু আমি আমার ওয়াইফকে খুব ভালো করে চিনি, তাই ওকে আর ফার্দার কখনো ডাকবেন না। এরপরে সেন্দু ওর ওয়াইফকে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেন্দুর সঙ্গে দেখা হয়ে যায় ওর শাশুড়ি মায়ের, ওর আরও অনেক মানুষদের সঙ্গে যারা ওর পরিচিত হয়, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন। তো এখানেই ওরা গল্প করছিল ইয়ানসিংয়ের সঙ্গে, আর দূর থেকে সেন্দু ওদের গল্প দেখছিল। সেন্দুর তো পরিবার বলতে কিছুই নেই, তাই সেন্দু ওর ওয়াইফের এই পরিবার দেখে খুব খুশি হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই লুচি ওর ভালোবাসার কথা এসে বলে সেন্দু আর ইয়ানসিংকে। তো ইয়ানসিং এতে খুবই খুশি হয়েছিল। এদিকে আমরা চিওকে দেখতে পাই এবং ইন্সপেক্টর সুকে দেখতে পাই। ওদের ভালোবাসার কথা শুনেও ওরা সবাই খুশি হয়েছিল। অ্যাট লাস্ট এরা 3টা কাপল তো হলো এবং ওরা সবাই বেশ হ্যাপি ছিল। এখনো পর্যন্ত সবকিছু ভালো ছিল। তখন আমরা দেখতে পাই এই ডাকাং রাজ্যে কখনোই কিন্তু তুষারপাত হয় না, কিন্তু এই বছর তুষারপাত হচ্ছিল, আর এতে সেন্দু আর ইয়ানসিন খুব মজা করছিল, কারণ তুষারপাতটা ওদের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটা জিনিস। আর সেন্দু তো বইয়ের প্রেমে এতটাই পাগল প্রায় হয়ে গিয়েছিল যে সবসময় ইয়ানসিংয়ের খুব খেয়াল রাখতো। ইয়ানসিংয়ের গায়ে কখন চাদর থাকলেও কি পড়ে গেল এই সমস্ত কিছু দেখতো। ওদের ভালোবাসা এত সুন্দর চলছিল যে দেখে আমারই হিংসে হচ্ছিল। আগে মোটে ভালোই বাসছিল না, আর এখন কত ভালোবাসা, মিনিটে মিনিটে জড়িয়ে ধরা চুমু খাওয়া এগুলো তো আছেই। এরপরে আমরা দেখতে পাই যে লেই অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচির ভালোবাসা দেখছিল। তো এই ছেলেটিকে একদমই লেইয়ের ভালো লাগে না, যে কারোর ভালো লাগবে না স্বাভাবিক, কারণ লেই তো ভালোবেসে ফেলেছিল লুচিকে, আর এখন লুচি ওর থেকে অন্য কারো হয়ে যাচ্ছে, সেটা লেই কোনোভাবেই মানতে পারে না। লেই তো ওদের উপরে প্রচণ্ড জেলাস হয়ে যায়। ওরা বরফ দিয়ে পুতুল বানিয়েছিল, তো লুচি যে পুতুলটা বানিয়েছিল লেই সেটা নিয়ে নেয়, আর যে পুতুলটার বয়ফ্রেন্ড বানিয়েছিল লেই সেটা ভেঙে দেয়। এরপরে আমরা আবার রানিমাকে দেখতে পাই। আর রানিমা তার হাজব্যান্ডের ছবির দিকে তাকিয়ে কাঁদছিল আর বলছিল এই রাজ্যকে আমি সামাল দিতে পারবো, আপনি আমাকে দোয়া করবেন। এরপরে আমরা দেখতে পাই যে একজন বাদককে ডেকে আনা হয়েছিল, এর নাম মিস্টার জিন। এ আসলে ইয়ানসিংয়ের চাচা এবং বহু বছর ধরে রাজপরিবারকে সে বাদ্য বাজিয়ে শুনিয়ে আসছে। তো রানীর আজকে মন খারাপ ছিল, তাই এই লোককে ডেকে পাঠিয়েছে। রানীর যেদিন বিয়ে হয়েছিল সেদিনও এই লোক বাদ্য বাজিয়ে ওদের শুনিয়েছিল। এরপরে আমরা আবার লেইকে দেখতে পাই। লেই বারবার লুচির কথা ভেবে খুবই বিষণ্ণ হয়ে পড়ছিল। ওর তখন হঠাৎ করে কি মনে হয় আর ভাবে যে ওদের সবাইকেও ফাঁসাবে, তাই ও সোজা রাজমাতার কাছে চলে আসে আর বলে ইয়ানসিংয়ের ব্যাপারে একটা খবর দিতে সে এসেছে। সে রাজমাতাকে বলে যে ইয়ানসিং মূলত স্পাই হিসেবে থাকার জন্য সেন্দুর সঙ্গে বিয়ে করেছে, যে বিয়েটা স্বয়ং আপনি নিজে ঠিক করেছিলেন, আর এর পিছনে আছে প্রাইম মিনিস্টার জাং।
তো এখানে ছিল যেহেতু ইয়ানসিংয়ের চাচা, তো ইয়ানসিংয়ের চাচা বলে আমি ইয়ানসিংকে ছোট থেকেই দেখেছি, ও আমার হাতেই বড় হয়েছে। ইয়ানসিং এরকম মেয়ে না যে ও এই রাজ্যের কোনো ক্ষতি চাইবে, আপনি প্লিজ করুণা করুন এবং তাকে কোনো ক্ষতি করবেন না। কিন্তু লেই বলে আমার কাছে প্রমাণ আছে, আমি জানি প্রাইম মিনিস্টার জাং এটা করেছে। তখনই প্রিন্স শিয়ানকে ডেকে পাঠানো হয়, কারণ প্রাইম মিনিস্টার জাং তো প্রিন্স শিয়ানেরই প্রাইম মিনিস্টার। তো শিয়ান বলে আমি তো কিছুই জানি না। তো রানীমায়ের মাথায় তো বাঁশ ভেঙে পড়ে, এরকম একটা কথা কোনোদিন শুনতে হবে সে কখনোই ভাবেনি। তাই তো ইয়ানসিংয়ের চাচাকে ওখানে গ্রেপ্তার করে ফেলা হয়। ইয়ানসিংয়ের মা এটাতে খুব ভয় পেয়ে যায়। ইয়ানসিংয়ের মা দেখা করতে গিয়ে দেখে তার চাচাকে অনেক মারধর করেছে লেই। আসলে বিনা অপরাধে এই লোককে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে ইয়ানসিং যখন জানতে পারে ও সোজা ওর বাবার বাড়িতে চলে আসে কি হয়েছে জানার জন্য। ইয়ানসিং খুবই উদ্বিগ্ন হয়ে যায়, তার চাচার এই অবস্থা সে কোনোভাবেই মানতে পারে না। ও বলে এই কেস আমি ইনভেস্টিগেট করব, অবশ্যই আমার চাচাকে আমি বের করে আনবো। এরপরে লুচির সাহায্য নিয়ে ও এই কেস ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। কিন্তু এই কেস ইনভেস্টিগেট করার সময় লুচি যখন যাচ্ছিল, লেই তখন দূর থেকে ওকে দেখে ফেলে। আর লেই ওর সামনে এসে বলে যে তুমি কেবল আমার, এটা বলে ওকে জোর করে জড়িয়ে ধরে। আর কিছুক্ষণ পরে ওকে ঘাড় মোটকা অজ্ঞান করে দেয়। আর এদিকে প্রাইম মিনিস্টার জাংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল ইয়ানসিন, কিন্তু প্রাইম মিনিস্টার জাং ওকে ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই কথা বলে। ও প্রাইম মিনিস্টার জাংকে বলে আপনার সঙ্গে আমার সমস্ত চুক্তি শেষ হয়েছে, এটা আপনি রাজমাতাকে জানান। কিন্তু প্রাইম মিনিস্টার জাং এই কথাটা রাজমাতাকে জানাবে না বলে দেয়, বরং ও এটা বলে দেয় ইয়ানসিংকে এখনো যদি নিজের ভালো চাও তাহলে ইয়ানসিং তুমি আমার হয়ে কাজ করো, আর সেন্দু কোথায় কি করছে তার সমস্ত খবরাখবর আমাকে দাও। কিন্তু ইয়ানসিং এতে রাজি হয় না। আর এদিকে লেই তো খুব খারাপ মানুষ ছিল, কিন্তু লেইয়ের থেকে খারাপ মানুষ তো দেখছি প্রাইম মিনিস্টার জাং ছিল। লেই ধরে এনেছিল লুচিকে তার নিজের বাসভবনে। লুচি জানেও না ও কোথায় আছে। লুচি খুব ভয় পাচ্ছিল এবং লুচিকে বারবার অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল লেই ওর জন্য অনেক গহনাকাটিও নিয়ে এসেছিল, কিন্তু লুচির মন কোনোভাবেই ভোলাতে পারছিল না। লুচিকে বারবারও বলছিল ওই ফকিন্নির ছেলেটাকে তুমি ভালোবাসো, আমার মতো এত ধনী একটা ছেলে থাকতে, এবং জোর করে লুচিকে কিস করার ট্রাই করে। তখন লুচি অনেক বাধা দিতে থাকে এবং লুচি ওর ঠোঁটে কামড়েও দেয়, কিন্তু লেই এতটাই ম্যাডম্যান ছিল যে পুনরায় ওকে আবার কিস করতে লাগে। ঠিক তখন লেইকে আরও কামড়ে দেয় লুচি। লেই তখন বলে ঠিক আছে তোমার কিছু সময় প্রয়োজন, তো আমি তোমাকে কিছু সময় দিচ্ছি। আমি জানি তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে, আমাকে বন্ধু হিসেবে যখন কবুল করে নিয়েছো তখন ভালো তো আমাকে বাসবেই। এদিকে ইয়ানসিং তো এসব কিচ্ছু জানে না, ইয়ানসিং তো কেবল চাচার কথাই ভাবছে। ইয়ানসিং তখন লেইয়ের সঙ্গে দেখা করতে আসে। লেই তো ঘুণাক্ষরে জানতেও দেয় না ওর বান্ধবী এখানে আছে, বরং লেই বলে ওর চাচাকে কোনোভাবেই ছাড়বে না। ইয়ানসিং বলে আমি ঠিক আমার চাচাকে ছাড়িয়ে নিয়ে যাবো, শুধু একবার তার সঙ্গে আমাকে দেখা করতে দিন। কিন্তু লেই কোনোভাবেই ইয়ানসিংকে তার চাচার সঙ্গে দেখা করতেই দেয় না। তো ইয়ানসিং খুবই কষ্ট পেয়ে বাড়িতে ফিরে এসেছিল। তখন সেন্দু বলে আমরা ঠিক তোমার চাচাকে বের করব, তুমি একদম ভয় পেও না। এদিকে আবার লেইকে দেখি লেই তো বিয়ে করবে বলে বিয়ের গাউনও তৈরি করে ফেলেছিল, আর সেই গাউনও দেখাচ্ছিল লুচিকে। কিন্তু লুচির তো এইসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না, কারণ ও বসে বসে ওর প্রেমিকের কথাই ভাবছিল। এদিকে লেই ওকে বারবার ফোর্স করতে লাগে, ওকে এখন জড়িয়ে ধরেও প্রপোজ করে, কিন্তু লুচি একে আর ভয় পায় না, একে জোর করে ঠেলে দেয় এবং মন খারাপ করে বসে থাকে, কিন্তু কোনো জোর জবরদস্তি করে না এখান থেকে বের হওয়ার। এরপরে আমরা ইয়ানসিংকে দেখতে পাই এবং এদিকে লেইকেও দেখতে পাই। লেই ইয়ানসিংয়ের চাচাকে নিয়ে জনসম্মুখে এসেছিল। তো এখানে ইয়ানসিংয়ের চাচা খুব রেগে যায় লেইয়ের উপর। তো যখন ইয়ানসিংয়ের চাচা খুব রেগে গিয়েছিল, লেই তখন ওকে ছুরিকাঘাত করে মেরে ফেলে, আর এতে ইয়ানসিংয়ের চাচা ওখানে মারা যায়। তার আগে ইয়ানসিংকে বলে যায় তোমরা বিচার করো। এরপরে আমরা রাজমাতাকে দেখি। রাজমাতা যখন এটা জানতে পারে, রাজমাতা একদম অবাক হয়ে যায় আর বলে কি ইয়ানসিংয়ের চাচা মারা গিয়েছে? লেই আমি তোমাকে কখন বললাম যে তাকে মেরে ফেলতে? তুমি তাকে কেন মেরে ফেললে? তখন লেই উল্টোপাল্টা অজুহাত দিতে লাগে, কিন্তু রাজমাতা প্রচণ্ড রেগে যায়, কোনো মতেই এটা মানতে পারে না। কারণ রাজমাতা সেই ছোট থেকে বড়ই হয়েছে বলা যায় ইয়ানসিংয়ের চাচার সঙ্গেই, তারা সমবয়সী ছিল। যখন এই রাজ্যের বউ হয়ে এসেছে তখন থেকেই মূলত ইয়ানসিংয়ের চাচা এই রাজ্যেই থাকতো, এখানেই বাদ্য বাজাতো। এখন আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা এই রাজমাতাকে তার তরুণ অবস্থায় দেখি। সে রাজার সঙ্গে বসে দাবা খেলছিল। এই খেলাকে ঠিক দাবা বলে না, এটাকে চাইনিজ গো গেম বলা হয়। তো সেখানেই বসে বসে ইয়ানসিংয়ের চাচা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সেই থেকেই যে ইয়ানসিংয়ের চাচা এই রাজপরিবারে কাজ করে, এখনো পর্যন্ত সেই রাজপরিবারেই কাজ করতো। রাজপরিবারের এরকম কোনো অনুষ্ঠান নেই যেখানে ইয়ানসিংয়ের চাচা বাদ্য বাজায়নি। এমনকি রাজরানীর বিয়ের দিনও কিন্তু তার চাচাই বাদ্য বাজিয়েছিল। তো রাজমাতা এইসব ভেবে খুবই কষ্ট পাচ্ছিল, তাই রাজমাতা আলাদা করে ডেকে পাঠিয়েছিল সেন্দুকে, আর বলে দেয় সেন্দু সমস্ত কেসে ইনভেস্টিগেশনের দায়িত্ব আমি তোমার উপরেই দিচ্ছি।
এখন থেকে তুমি পুরো কেস ইনভেস্টিগেট করবে আর দেখবে ভাইস মিনিস্টার লে যদি কোনো কিছু খারাপ করার চেষ্টা করে তবে ওকেই কুপকাত করে দিবে। এরপরে আমরা দেখতে পাই যে একদিন লে এসেছিল আবার লুচির বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করতে, আর লুচির বয়ফ্রেন্ড এসেছিল লুচিকে লেয়ের এখান থেকে তুলে নিয়ে যেতে, কারণ ওরা জানতে পেরেছে। তো লুচিকে এখান থেকে পালাতে হেল্প করেছিল কিন্তু এই চেনহাও নামের মেয়েটি। লুচি যখন এখান থেকে পালিয়ে যায় তখন চেনহাওকে আমাদের দেখানো হয়। চেনহাও যেহেতু খুব ভালোবাসতো লেইকে, তাই ও চাইতো যে এখান থেকে যেভাবেই হোক লুচি পালিয়ে যাক, কারণ লুচি পাশে থাকবে এটাও মেনে নিতেই পারছিল না। তো এক্ষেত্রে কিন্তু শত্রু আবার একটু বন্ধু টাইপ কাজ করে ফেললো। যাই হোক, ভালোবাসলে সব কিছু এরকম অদল বদল হয়ে যায়। এরপরে লুচি ওখান থেকে ছাড়া পেয়ে যায়। লুচি সোজা চলে আসে ইয়ানসিং এর কাছে আর ইয়ানসিংকে পুরো ঘটনাটা খুব সুন্দর করে বুঝিয়ে বলে, আর এটাও বলে তুমি কি জানো যে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম। যখন আমি আমার মায়ের সমাধিস্থলে যেতাম তখন আমি ওকে দেখতাম, ওর মায়ের কবরও নাকি ওখানে, আর সেখান থেকেই আমরা বন্ধুত্ব করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও এত ভয়ানক লোক। আর তারপর থেকে অনেক কিছু আবার লুচির কাছ থেকেও পাওয়া যায়। ওর মায়ের কবরস্থান সম্পর্কে অনেক সিক্রেট এখন আমরা জানতে পারি, কিন্তু এখনও সব কিছু সামনে খোলাসা হয় না। এদিকে আমরা লেকে দেখতে পাই যে অনেক মিনিস্টারদের অনেক ঘুষ টুস দিচ্ছিল এবং তাদেরকে নিজের লোক করে নিচ্ছিল, যার যার দেখতে গিয়ে যে যার মতো করে চেষ্টা করছিল রাজ্য দখল করার। এদিকে আবার আমরা প্রিন্সেসকে দেখতে পাই যে তার আন্টির সঙ্গে দেখা করতে এসেছিল একটা বৌদ্ধ মন্দিরে। এই হলো প্রিন্সেস রুইনিং, এবং রুইনিং কিন্তু ওই রাজ্যের মূলত অধিকারী, কিন্তু রুইনিংকে মিথ্যা ক্লেম দিয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই থেকে রুইনিং এই মধ্য মন্দিরেই থাকে আর এখান থেকে রাজ্যের সমস্ত খবরাখবরও রাখে। আর এখানে এসেছিল অন্য একটা প্রিন্সেস, মানে ওর ভাতিজি। সে এসে তার ফুপির কাছে হেল্প চায়, তখন রুইনিং বলে আমি তো রাজ্য বিতাড়িত, আমি কী বা তোমাকে হেল্প করব। তারপরেও রুইনিং খুব ভালো ছিল, তাই ওর ভাইপো ভাইজিদেরও বেশ হেল্পও করতো। এদিকে আমরা রানীকে দেখি, রানী হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। চারিদিকে চিন্তাভাবনায় রানী যেন একদম ভেঙে পড়েছিল। সে রাজার ছবির দিকে তাকিয়ে বলে, আমি কি তাহলে তোমার রাজ্য শেষ পর্যন্ত সামলাতে পারবো না? আমি কি পারবো না এই রাজ্যের শেষ পর্যন্ত হাল ধরে রাখতে? সে দারুণ অসুস্থ হয়ে যায় এবং অ্যাসেম্বলিতে আর আসতে পারে না। যেহেতু এখন রানী খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর লেই তার সিক্রেট কোনো দূর থেকে এটা জানতে পেরেছে, তাই লেই এখন সমস্ত দায়িত্ব তুলে নিতে চাইছিল, মানে রানীর অবর্তমানে সেই রাজ্যের সমস্ত ভার গ্রহণ করতে চাইছিল। তাই জন্য অনেক মন্ত্রীদেরও সে ঠিক করে রেখেছে। কিন্তু এদিকে আবার সাদা ভূত মানে সেন্দু যে ওকে ধরার জন্য হাজির হয়ে যায়, কিন্তু সেন্দু ওকে ধরতে পারে না, কারণ অলরেডি এই কালো পাষণ্ড অনেক লোকজনদেরকে নিজের বশে করে নিয়েছিল। সেন্দু যখন ওকে গ্রেপ্তার করতে যায় উল্টো তখন সেন্দুকেই ওরা অ্যাটাক করে। এদিকে যখন এটা জানতে পারে ইয়ানসিং, তখন ইয়ানসিংয়ের মাথা কাজ করে না, ও এখন সেন্দুকে কিভাবে ছাড়াবে। তারপরে আমরা দেখতে পাই যে সেন্দুকে কঠোরভাবে মারধর করেছিল লেই। সেন্দুকে এটা বলে যে তুমি এখনো সময় আছে, আমার সঙ্গে কাজ করো। আমরা যদি দুইজন এক হয়ে কাজ করি তাহলে এই রাজ্য আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এখন তুমিই বলো, তোমার সমস্ত পরিবারকে কে হত্যা করেছে জানো? তোমার সমস্ত পরিবারকে ওই রানীমাই হত্যা করেছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর সেই করেছিল। তাহলে তুমি তোমার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চাও না? যদি তুমি তাই চাও তাহলে তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করো। কিন্তু সেন্দু বলে, তোর মতো দেশদ্রোহীদের সঙ্গে আমি কাজ করব? তুই ভাবলে কি করে? আমার জীবন চলে যাবে, কিন্তু তোর মতো লোকের সঙ্গে কখনোই হাত মেলাবো না। আর আমার পরিবারের ব্যাপার সেটা আমিই দেখব। কে অন্যায় করেছে আর কে আমাদের সঙ্গে ভালো করেছে সেটা বোঝার মতো ক্ষমতা দুটোই আমার আছে। তাই আমাকে শুধু শুধু অ্যাপ্রোচ করতে এসো না, এতে কোনো লাভ হবে না। এরপরে লেই বলে, ঠিক আছে তাহলে তুমি এভাবেই মরো, এবং তোমার সামনে তোমার স্ত্রী ইয়ানসিং, যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, তুমি তাকেও মরতে দেখবে। এদিকে ইয়ানসিং যখন জানতে পেরেছে যে লেই বন্দি করে রেখেছে তার হাজব্যান্ডকে, তখন ও সোজা একটা ডিগ্রি নিয়ে চলে যায় রাজমাতার কাছে। রাজমাতার কাছেই ওকে মূলত এখন বিচার চাইতে হবে, না হলে ও কোনো মতেই ওর স্বামীকে উদ্ধার করতে পারবে না। ইয়ানসিং তখন বরফের ভিতরে অনেকক্ষণ ধরে রাজমাতাকে বারবার বলছিল সেন্দু কোনো অন্যায় করেনি, ওর আপনি বিচার করুন। কিন্তু রাজমাতা বাইরে বের হয়ে আসে না। তখন বাইরে মাদাম শু বের হয়ে আসে আর বলে, ইয়ানসিং তুমি এখান থেকে ফিরে যাও। কিন্তু এটা বলে না রাজমাতা অনেক অসুস্থ, কারণ এই ঘটনা চারিদিকে রটানো যাবে না। শুধু বলে যে সেন্দুর দিকটা পরে দেখা যাবে, এই বরফের ভিতরে তুমি বসে থেকো না, তুমি এখান থেকে চলে যাও। এদিকে আমরা আবার ইন্সপেক্টর শুকে দেখতে পাই আর তার সঙ্গে তার গার্লফ্রেন্ডকেও দেখতে পাই। এদের কেবলই প্রেমটা জমে উঠেছিল, ওরা দুইজন একসঙ্গে হাঁটছিল। ঠিক তখনই ওরা দেখতে পায় কিছু আততায়ী ওদের উপরে হঠাৎ করে আক্রমণ শুরু করে দেয়। যেহেতু ইন্সপেক্টর শু মার্শাল আর্টে খুবই ভালো ছিল, তাই ইন্সপেক্টর শু প্রথমে ওদের সঙ্গে দারুণ একটা ফাইট করেছিল, কিন্তু এই ফাইটেও বেশিক্ষণ স্টে করতে পারে না। ইন্সপেক্টর শু তার গার্লফ্রেন্ডকে দৌড়ে চলে যেতে বলেছিল অন্য কাউকে ডেকে আনার জন্য, কিন্তু এখান থেকে চীন ও যাওয়ার আগেই দেখা যায় যে ইন্সপেক্টর শু এর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এবং ইন্সপেক্টর শু ওখানেই মারা যায়।
কিছুক্ষণ পরে চিন ও নিজেকে শেষ করে দেয় এবং ওরা দুজনেই এখানেই মারা গিয়েছিল। আর এইসবের পিছনে ছিল ভাইস মিনিস্টার লেই। একে একে ও সবাইকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। ও চাইছে সিংহাসন দখল করতে। এরপরে আমরা দেখতে পাই যে ও খুলে দিয়েছিল সাদা ভূতকে খুলে দিয়ে ও একটা ব্রিজের উপরে নিয়ে এসেছিল যেখান থেকে ইয়ানসিংকে দেখা যাচ্ছিল। ওই ইয়ানসিংকে দেখার বলে, দেখো তোমার স্ত্রীর কি অবস্থা, এখন তুমি তোমার স্ত্রীকে এভাবে ধুকে ধুকে মরতে দেখবে, নাকি তুমি চাও যে ও বেঁচে থাকুক, তারপরে ওর ইনভেস্টিগেশন চালিয়ে যাক। যদি তুমি তোমার স্ত্রীকে স্বাধীনতা দিতে চাও তাহলে আমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করো। তো আর কোনো উপায় থাকে না সাদা ভূতের কাছে। সেন্দু তখন বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই কাজ করব। এরপরে আমরা আবার দেখতে পাই যে বাড়িতে চলে এসেছিল ইয়ানসিং। এসে ও দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সেন্দুকে দেখা মাত্র সেন্দুর কাছে দৌড়ে আসে আর বলে, তুমি ছাড়া পেয়ে গিয়েছো? তোমাকে কে ছেড়ে দিল? লে তোমাকে ছেড়ে দিল? এটা তো বিশ্বাস হচ্ছে না। ও তো কালো পাষণ্ড, ও তোমাকে মেরেছে। সেন্দু তখন বারবার ইয়ানসিংকে দূরে সরিয়ে দেয় এবং খুব রুডভাবে কথা বলে আর বলে, আমাদের বিয়ে 3 মাস পূর্ণ হয়ে গিয়েছে আর আমি চাই তুমি এখন আমাকে ডিভোর্স দাও, কারণ তুমি চেয়েছিলে 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর এখন আমি চাচ্ছি যে তোমার মতো ওয়াইফ আমার কোনো দরকার নেই। আমি যাকে চাই সে কেস ইনভেস্টিগেট করবে না, সে ঘর সামলাবে এবং আমার খুব সুন্দরী একটা বউ হয়ে থাকবে। কিন্তু তুমি খুবই স্টাববান এবং তুমি অনেক জেদি একটা মেয়ে। তুমি সবসময় কেস ইনভেস্টিগেশন নিয়েই পড়ে থাকো, আমার দিকে কখনো নজর দিয়েছো? সো তোমার মতো ওয়াইফের আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর তুমি সেটাতে সাইন করে দিও। আজকে থেকে আমাদের দুজনের পথ দুই দিকে। তো ইয়ানসিং বলে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ এমন কেন হয়ে গেলে। তুমি তোমার কথাটা মনে রেখো, আজকের পর থেকে কিন্তু আমাদের জীবন দুজনের দুদিকে। ও যাওয়ার সময় সেই বাঁশিটাও ফেলে দিয়ে যায় যেটা ইয়ানসিংকে ছোট্টবেলায় সেন্দু দিয়েছিল। তো সেন্দু ওই বাঁশিটার দিকে তাকিয়ে থাকে। ইয়ানসিং যেহেতু বরফের ভিতরে অনেকক্ষণ হাঁটু গেড়ে বসেছিল তাই ও ঠিকঠাক হাঁটতেও পারছিল না। সেন্দু দূর থেকে ইয়ানসিংকে দেখে। ইয়ানসিং একবার পড়ে গেলেও ওর সামনে এগিয়ে গিয়ে ওকে তুলতে পারে না, তাই ওর খুব কষ্ট হয় এবং ওর এতটাই কষ্ট হয় যে ও নিজের হাতেই নখ দিয়ে চেপে ধরে এবং নিজের হাতেও রক্তাক্ত করে ফেলে। ওর খুব খারাপ লাগা সত্ত্বেও ইয়ানসিং এর কাছ পর্যন্ত যেতে পারে না। এদিকে ইয়ানসিং ওর বাবার বাড়িতে চলে এসেছিল। ইয়ানসিং এর মা ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ইয়ানসিং বলে যে আমাকে সেন্দু আর চায় না। ইয়ানসিং এর মা বলে, তো কি হয়েছে? আর সেন্দু নাকি ওকে আবার ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছে। তো ইয়ানসিং ঘর থেকে বাইরে এসে জানতে পারে যে ইন্সপেক্টর শু এবং তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে, তাই যেখানে ওদেরকে সমাধিস্থ করে রাখা হয়েছে ইয়ানসিং সেখানে চলে যায়। ওদের সমাধির সামনে বসে অনেক কাঁদতে লাগে। ঠিক তখনই ওখানে সেন্দু আসে আর বলে যে ওরা মারা গিয়েছে, ওরা ওদের উপযুক্ত শাস্তি পেয়েছে। কিন্তু আমরা দেখতে পাই আড়াল থেকে কেউ একজন এদের দুজনকে ফলো করছিল, যেটা ইয়ানসিং দেখতে পেয়েছিল। ইয়ানসিং তখন সেন্দুকে আবারও ভুল বোঝে আর বলে, তুমি এমন হয়ে কেন গেলে? তুমি তো এরকম ছিলে না সেন্দু, ওরা কিসের শাস্তি পেয়েছে? তাছাড়া তুমি চাও আমি তোমাকে ডিভোর্স দিই, তাই না? তুমি আসলে কি করতে চাইছো? তুমি লেয়ের সঙ্গে হাত মিলিয়েছো, তুমি জানো না এর কনসিকুয়েন্সেস কি হবে। ঠিক আছে, তুমি যখন চাও তখন তাই হবে। ইয়ানসিং ওর মাথার চুলের কাঁটাটা খুলে ফেলে এবং সেটা বিঁধে দেয় সেন্দুর বুকে। সেখান থেকে যে রক্তটা বের হয় ইয়ানসিং তখন সেই রক্তটা নিজের হাতে মাখিয়ে নেয় আর ওর নিজের সঙ্গে করে ডিভোর্স লেটারও নিয়ে এসেছিল। সেটাতে ওই রক্ত দিয়ে নিজের নামটিও লিখে নেয় এবং ও কিন্তু খুব ভালোভাবে দেখতে পেয়েছিল আড়াল থেকে কেউ ওদের ফলো করছে। তো ডিভোর্স লেটারটা এখানে ফেলে দেওয়ার ফলে আজকে থেকে তোমার পথ আর আমার পথ আসলে একেবারেই শেষ হয়ে গেল। আমরা দুজন দুই পথের পথিক এবং তোমার সঙ্গে আমার কখনো দেখা হবে না, কখনো আমাদের সম্পর্ক ভালো হবে না। খুব রাগারাগি করে ও এখান থেকে চলে যায়। এরপরে যখন ও আসছিল তখন ওর বান্ধবী লুসির সঙ্গে দেখা হয়। লুসি তখন ওকে বলে কি হয়েছে। তখন ও লুসিকে ওর হাতের হেয়ারপিনটা দেখায় আর ওই হেয়ারপিনটাও 2 টুকরো করে ফেলে। 2 টুকরো করে ওটাকেও বালির উপরে ছুঁড়ে দেয় এবং দেখা যায় পাশ থেকে কেউ একজনকে ফলো করছিল। এটা কিন্তু ইয়ানসিং ভালোভাবেই বুঝে গিয়েছিল। আসলে ইয়ানসিংও কিছু আঁচ করতে পেরেছে। এদিকে আমরা সেই ছোট্ট রাজাকে দেখতে পাই। মূলত এই তো রাজা, কিন্তু এর হয়ে এর দাদি এই রাজ্য সামলায়। এ যেহেতু এখনো ছোট মানুষ, কিন্তু দাদি যেহেতু অসুস্থ সে তো রাজ্য সামলাতে আসতে পারছে না। কিন্তু রাজ্যে অ্যাসেম্বলি ঠিকই হচ্ছে আর রাজাকে উপস্থিত থাকতে হবে। তো রাজ্যে তো প্রতিদিন অনেক কিছুই ঘটে যায়। তো আজকেও রাজ্যের মিনিস্টাররা এসে হাজির হয়েছিল চারিদিকের খবরাখবর রাজাকে জানানোর জন্য। আজকে যেহেতু রাজমাতা নেই, এখানে আছে সত্য ওই রাজা, তাহলে ওকে আর কি বলবে বা ওই বা কি বুঝবে। তাই সবার সামনে দাঁড়িয়ে পড়ে লেই বলে, যেহেতু এখন রানীমা নেই তাই আমি সবার হয়ে সমস্ত কেস সামলাবো। মানে এখন ও একটু ভার বহন করছে এই রাজ্যে, গ্রেট রেসপন্সিবিলিটি যাকে বলে। আর ওর পাশে তো আছে সেন্দু, আর ওরা দুইজন যদি এক হয় তাহলে কতটা পাওয়ারফুল হবে ব্যাপারটা আপনারা তো বুঝতেই পারছেন। এখন রাজ্যের মানুষ সবাই অবাক হয়ে যায় সেন্দুকে ওর সঙ্গে দেখে। কালো পছন্দ আর সাদা ভূত যারা ছিল একে অপরের অপোজিট, তারা কিনা একসঙ্গে, এটা তো ভাবাই যায় না। যেই বা যারা প্রতিবাদ করার চেষ্টা করছিল সেন্দু তাদের সবাইকেই ওয়ার্নিং দিচ্ছিল। আর এরপরে দেখা যায় লুচি সেই বয়ফ্রেন্ডকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছিল। তো লুচি সংবাদটা পেয়ে
লেই সোজা ওর বয়ফ্রেন্ডের কাছে চলে আসে। লেই তো কোনোভাবেই ওর বয়ফ্রেন্ডকে ছাড়বে না, কিন্তু লুসি অনেক কান্নাকাটি করছিল। তো লেই তখন লুসিকে বলে, ঠিক আছে, তুমি তাহলে ওই কবিতাটা আবৃত্তি করো যেটা তুমি তোমার মায়ের সমাধিস্থলে বসে বসে আবৃত্তি করতে। যদি ওই কবিতা তুমি এখন আবৃত্তি করো তাহলে তোমার বয়ফ্রেন্ডকে আমি ছেড়ে দিব। তো লুসি কান্না কান্না কণ্ঠে সেই কবিতাটা আবৃত্তি করতে লাগে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে লেই যখন ছোট ছিল তখন ওর একবার অনেক জ্বর এসেছিল, আর ওর জ্বরে এতটাই কাতর ছিল ওর মা ওকে একটা কবিতা শুনিয়েছিল, আর সেই দৃশ্যটাই ওর কেবল মনে আছে। ওই কবিতা শুনলেই ওর মায়ের কথা মনে পড়ে, এজন্যই তো ও লুসির সঙ্গে বন্ধুত্ব করেছে। আর এই কবিতা আবৃত্তি করার পরে ও লুসির প্রেমিককে ছেড়ে দেয়। প্রেমিককে পেয়ে লুসি ওকে জড়িয়ে ধরে, আর লুসি তারপরে আবার ইয়ান সিং এর সঙ্গে দেখা করতে চলে আসে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা নিজেরাই আলাদা করে সমস্ত কিছু ইনভেস্টিগেট করার ট্রাই করছিল। ওরা যেভাবেই হোক লেয়ের আসল পরিচয় খুঁজে বের করবে, লেই আসলে কি করতে চাইছে এসব বের করতে হবে। এসব কিছু বের করতে গিয়ে ইয়ান সিং অনেক কিছুরই দেখা পেয়ে যায়। আসলে পিছনে আরো অনেক বড় বড় কাহিনী আছে যেগুলো কেউ জানতো না। ইয়ান সিং একটা একটা করে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। ও একটা শহরে পাঠিয়ে দিয়েছিল লুসিকে, তো আরেকটা শহরে ও নিজে ইনভেস্টিগেট করতে শুরু করে। এখানে বিভিন্ন গণকদের সঙ্গেও ও দেখা করে। এ সময় পানসি সবসময় ওর সঙ্গে ছিল, আর পানসিকে আর ওকে একসঙ্গে দেখে কিন্তু সেন্দুর বেশ রাগই হতো। তবে সেন্দু এখন পর্যন্ত ওর সামনে আর আসে না। এদিকে আমরা মাদাম শুকে দেখতে পাই যে একটা ওষুধ নিয়ে এসেছিল রানীর কাছে। রানীর অবস্থা খুবই খারাপ ছিল। মাদাম শু বলে, আপনি এই ওষুধটা পান করুন, তাহলে আপনার অবস্থার উন্নতি হবে। রানী ভাবছিল সে হয়তো খুব দ্রুতই মারা যাবে। ওষুধ পান করার পরপরই এখানে লেই চলে আসে রানীর সঙ্গে দেখা করতে। তখন রানী বলে, তুমি এখানে একা একা, তুমি এখানে কেন এসেছো, তোমার আসলে মতলবটা কি? তখন লেই বলে, আমি শুনেছি আপনি অনেক অসুস্থ, দেখে মনে হচ্ছে আপনি আসলেই অনেক অসুস্থ, কিন্তু আপনি যদি রাজ্য চালাতে না পারেন রাজ্য আমার উপরে দিয়ে দিন, আমি খুব ভালোভাবেই রাজ্য চালাতে পারবো। রানী এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর গার্ডদের ডাকতে থাকে, কিন্তু তখন কোনো গার্ডই রানীকে হেল্প করতে আসে না। যেরকম একজন মন্ত্রীর চারপাশে সেনাবাহিনী থাকে ঠিক ওরকমটা। ও সেনাবাহিনীদের ডাকলেও আসে না, কারণ সেনাবাহিনী আসবে কেন, সেন্দু তো হাত মিলিয়েছে এই লেয়ের সঙ্গে। সো এখন লেই যা বলবে সেনাবাহিনীরা তো তাই করবে। তো রানীর সঙ্গে লেয়ের এখানে একটা বড়সড় ঝগড়া হয়। তখন লেই বলে, আমিও এই রাজ্যেরই সন্তান এবং আমার মা ছিল মিস শু। আমার মা ছিল রাজার উপপত্নী, যাকে আপনি ষড়যন্ত্র করে মেরে ফেলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাদাম শু একবার ইয়ান সিংকে দেখাচ্ছিল যে এটা হলো মিস শুয়ের ঘর এবং মিস শু অনেক আগেই মারা গিয়েছে। আসলে যেদিনকে মিস শু মারা যাচ্ছিল সেদিন অনেক ছোট ছিল লেই। সেদিনই লেইকে সে বলেছিল, আমার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য দায়ী হলো রাজমাতা। আর সেদিন নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ওই মহিলা। সেখান থেকেই তো লেই প্রচণ্ড ঘৃণা করে এই রানীকে, আর রানীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতে পারে। আর রানী যখন এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এ তো আসলেই তাহলে রাজবংশেরই সন্তান, তো এরও তো রাজ্যের উপরে আসলে অধিকার থাকতেও পারে। কিন্তু এ আসলে কি করতে চায় সেটা রানী বুঝে উঠতে পারে না। রানী খুব একটা অ্যাটিটিউড নিয়ে বলে, কিন্তু তুমি কখনোই রাজ্য পাবে না, কারণ রাজ্যে এখন অলরেডি একজন রাজা আছে, এক রাজ্যে কখনো দুই রাজা হতে পারে না। লেই বলে, সেটা দেখা যাবে, আপনি আগামীকাল সবার সামনে ডিক্লিয়ার করবেন আমিই রাজা। এটা বলে চলে যায়। এদিকে সেন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ইয়ান সিং এর কথাই ভাবছিল। ইয়ান সিংকেও কতদিন দেখে না, ইয়ান সিং এর সঙ্গে আগের মতো কথা হয় না, কি করবে ও? আর এদিকে দেখতে পাই ইয়ান সিং সন্দেহ করে এসেছিল ওর মাস্টারের কাছে। ওর মাস্টারকেও কিছু ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছিল। লেইয়ের জন্ম পরিচয় নিয়ে ইনভেস্টিগেট করতে বলেছিল ওর মাস্টারকে। ওর মাস্টারও ইনভেস্টিগেট করে অনেক কিছুই পেয়েছে, আর সেটাকে একটা নথিভুক্ত করেছে, আর সেটাকে দিয়েও দিয়েছে ইয়ানসিনের কাছে। আসলে যেখানে লেইয়ের মায়ের কবর দেওয়া আছে ওখানে একটা সিক্রেট চেম্বার আছে, যার ভিতরেই অনেক গোপন সূত্র লুকিয়ে আছে। এদিকে আমাদের আবার চেন হাওকে দেখানো হয়। চেন হাও তো নিজের ভাইকে সবসময় সেবা যত্নই করতে চাচ্ছিল, কিন্তু ওর ভাই এইসবের কোনো কিছুর ধার ধারে না। এদিকে আবার ওর রাজ্যে ছোট ছেলেটি এসে রাজ্য পরিচালনা করছিল। আজকেও লেই সবাইকে বলে যে আমি ওর হয়ে রাজ্য পরিচালনা করব। তখনই মাদাম সুয়া সাহেব বলে, তোমাকে কে বলেছে রাজ্য পরিচালনা করতে? রানীমা এখন একদম সুস্থ, তাই সেই রাজ্য পরিচালনা করবে। তাছাড়া রানীমা আজকে ডিক্লেয়ার করবে কে হবে এই রাজ্যের রাজা। তো এখানে আগে থেকে যেহেতু রানীমাকে একটা ওয়ার্নিং দিয়ে এসেছিল লেই, তো ওর মনে একটু আশা ছিল যে রানীমা হয়তো ওকে এই রাজ্যে রাজা করে দিবে। কিন্তু রানীমা কেন ওকে এই রাজ্যে রাজা করবে? কারণ রানীমা সব জানে যে ও আসলে কতটা খারাপ একটা মানুষ। তো রানীমা প্রথমে এখানে আসে এবং বিভিন্ন মিনিস্টারদের বিভিন্ন দোষগুণের কথা বলতে লাগে, কারণ রানীমার কাছে অনেক সিক্রেট জিনিসপত্র এসে পৌঁছেছে। রানীমা সবাইকে প্রথমে বলে, আমি এখন একদম সুস্থ, সো আমার জীবন মৃত্যু নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। কিন্তু মন্ত্রীরা সবাই বলেছিল তারা আর কোনো মহিলা রাজ্য পরিচালিকা চায় না, তারা এখন সবাই লেইকেই চায়, কারণ লেই তো ওদের সবাইকেই বশে করে ফেলেছে। এখন যখন এই অবস্থায় রাজ্যে, তখন রানীমা খুব রেগে যায় আর বলে, তোমাদের সাহস কি করে হয়? আমি যদি এখন তোমাদের শুলে চড়াই তাহলে তোমাদেরকে কে বাঁচাবে? কারণ এখনো পর্যন্ত এই রাজ্যের সমস্ত পরিচালনার দায়িত্বে আমি আছি। লেই তখন বলে, কেন?
আমরা তো নিজেরাও অনেক ভালো এবং আমরাও রাজ্য পরিচালনা করার মতো অনেক ক্ষমতা রাখি। ঠিক তখনই নিজের তরবারিটি লেইয়ের দিকে তুলে ধরে সেন্দু। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখি সেন্দুকে আলাদা করে রানী ডেকে বলেছিল, আমি জানি লেই অনেক খারাপ এবং লেই এই রাজ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, রাজ্যে অনেক বড়সড় কিছু করার চেষ্টা করছে, তাই যতদূর যাওয়া লাগে তুমি যাবে। এবং রানীকে সুস্থ করার জন্য যে ওষুধটা, সেই ওষুধটাও কিন্তু সেন্দুই পাঠিয়েছিল। রানী আসলে চিন্তা করে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তো রানী এখন সম্পূর্ণ সুস্থ। আর সেন্দু যে এতদিন লেইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল, এখন সেন্দু পাল্টি খায় এবং সে রানীমার হয়েই কাজ করছে। লেইকে বলে, তুমি কখনোই এই রাজ্যে সিংহাসন পাবে না। সেন্দু যখন এটা বলেছিল তখন চেন হঠাৎ করেই ওর উপরে অ্যাটাক করতে গিয়েছিল, তো চেন হয়ে এর বুকে ছুরি চালিয়ে দিয়েছিল সেন্দু, কিন্তু ও সম্পূর্ণরূপে মারা যায় না, ওকে সম্পূর্ণরূপে মেরে ফেলেছিল লেই। লেই ওকে মারতে মারতে কাঁদছিল আর বলছিল, আমি কি তাহলে সত্যিই হেরে যাব? না, আমি তোমার মৃত্যু বৃথা যেতে দেব না। শুরু হয়ে যায় দুই দলের ভিতরে যুদ্ধ, একদিকে সেনাবাহিনী, অন্যদিকে লেইয়ের বাহিনী। এর ভিতরে লেইকে সবাই অ্যাটাক করে ধরে। লেই বলে, আমি এই রাজ্যের সন্তান, আমি লেট এম্পায়ারের সন্তান, মৃত রাজার সন্তান আমি, তাহলে আমি কেন এই রাজ্যের রাজা হতে পারবো না? এতে সবাই অবাক হয়ে যায়, কিন্তু ওকে আসলে এই রাজ্যের সন্তান। তো রানীমা আগের দিনও ব্যাপারটা শুনেছে বলে সে শকড হয় না, কিন্তু সবাই শকড হয়ে যায়। ঠিক তখনই ইয়ানসিং সামনে আসার বলে, আমার কিছু বলার আছে। ইয়ানসিং তখন বলে, আমি অনেক অনুসন্ধান চালিয়েছি লেইয়ের বংশ পরিচয় জানা নিয়ে। লেইয়ের মা বি লুও, তো বি লুয়োর কবরে আমরা গিয়েছিলাম এবং সেখানে একটা সিক্রেট চেম্বার আমরা পাই। তো তখনকার পৃথিবীতে আসলে গণকদের অনেক বিশ্বাস করা হতো, ওই রাজ্যের গণক বলেছিল এখন বর্তমানে যে পিচ্ছি ছেলেটা রাজা আছে সেই রাজা হবে, কিন্তু কালো পাষণ্ড ওই গণককেই মেরে দিয়েছিল, কারণ গণকের এই কথা যদি রানীমা জানতে পারে তাহলে কখনোই ওকে রাজা বানাবে না। সেই জন্য লেই গণককেও মেরে দিতে একদমই ক্ষান্ত হয়নি। আর তাছাড়াও ওই গণক মারা যাওয়ার আগে একটা কাপড়ে সেলাই করে রেখে গিয়েছিল এবং সেখানে লিখে রেখে গিয়েছিল ভবিষ্যৎ রাজা ওই ছোট্ট পিচ্ছি ছেলেটাই হবে। এবার ইয়ানসিং প্রথমে এটা বলে, তারপরে ইয়ানসিং আরও একটা প্রমাণ দাঁড় করায়, আর সেটা হলো এই রাজ্যের যে প্রিন্সেস ইয়ানিং ছিল, ইয়ানিং আসলে একদম রাজ্য পরিচালনা করার জন্য রেডি ছিল, কিন্তু ইয়ানিংকে দেশদ্রোহী খেতাব পাইয়ে দিয়েছিল লেই। লেই মূলত ওর পিছনে ষড়যন্ত্র করে ওকে একদম রাজ্য ছাড়া করেছিল, আর এইসবের পিছনে লেই এবং তার অনেক সহচরের হাত আছে। আর সবথেকে বড় সত্যি হলো লেই এই রাজ্যের সন্তানই নয়, লেইয়ের মায়ের সন্তান সে, কিন্তু লেইয়ের মা ছিল অন্য একটা রাজ্যের মেয়ে এবং সে সেই রাজ্যের জেনারেলের সাথে প্রেম করত। তাদের খুব সুন্দর একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু জোর করে তার বাবা এই রাজ্যের রাজার সঙ্গে তাকে বিয়ে দিয়েছিল। কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন অলরেডি লেইয়ের মা প্রেগনেন্ট ছিল, সেই জেনারেলের সন্তানই ছিল তার গর্ভে, আর সেই সন্তানই হলো লেই। সো এই রাজার সন্তান কিন্তু লেই নয়, সে একজন জেনারেলের সন্তান, সে তার মায়ের এবং জেনারেলের সন্তান। এই কথা যখন রানীমা শোনে তখন সে হো হো করে হেসে ওঠে এবং এটাও প্রমাণ হয়ে যায় যে রানীমা কখনোই কিন্তু লেইয়ের মাকে মারেনি। লেইয়ের মা সবসময় বিষণ্ণ থাকতো, ও রাজার স্ত্রী হিসেবে কখনোই নিজেকে মেনে নিতে পারতো না, তাই তো নিজেই মরে গিয়েছিল। ইয়ানসিং যখন সবটা বলে লেই তখন অবাক হয়ে যায়। লেই নিজেও জানতো না তার এই জন্ম পরিচয়, ও সবসময় ভেবে এসেছে ও এই রাজপরিবারের সন্তান, কিন্তু এর পিছনে যে এত বড় সত্য লুকিয়ে আছে, আজকে তো একদম কেঁচো খুঁড়তে গিয়ে সাপ চলে আসলো। তখন ইয়ানসিং বলে, আপনি হয়তো জানতেন না, কিন্তু আপনি কি জানেন আপনার পুরো জীবনটাই মিথ্যা। যাকে এতকাল নিজের বাবা ভেবে এসেছিলেন সে আসলে আপনার বাবাই নয়, আর আপনিও এই রাজ্যের সন্তান নন। এখন তো খুব ভালোভাবেই বোঝা যায় লেই যে ওর আর উত্তরণের কোনো পথ নেই, অলরেডি ও কিন্তু দেশদ্রোহী হয়েই গিয়েছে। আর এখন তাই ও নিজেই নিজের মৃত্যু মঞ্জুর করে এবং সবার সামনে নিজের শরীরে অনেকগুলো ত্রিশূল নিজেই গেঁথে দেয়, কারণ বীরপুরুষ সে। বীরপুরুষরা কখনো অন্যের হাতে মৃত্যুবরণ করে না। তো লেই এইভাবেই মৃত্যুবরণ করেছিল। তো এখন কিন্তু রাজ্যের সবথেকে বড় শত্রুটাই মরে গেল। রানী বেশ শান্তিই পেয়েছিল, ইভেন সবাই শান্তি পেয়েছিল ওর মৃত্যুতে। এখন দেখা যায় সাদা ভূতকে, সেন্দুর সঙ্গে দেখা করতে এসেছিল ইয়ানসিং। ইয়ানসিং ওকে বলে, আমি জানি তুমি কখনোই লেইয়ের সঙ্গে হাত মিলাবে না, আর সেজন্য আমিও তোমার সঙ্গে সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছিলাম। এখন চলো আবার আমরা এক হয়ে যাই। কিন্তু সেন্দু ওর সঙ্গে আবারও খারাপ ব্যবহার করে, রুট ব্যবহার করে বলে যে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তোমার পথ অন্যদিকে, আমার পথ অন্যদিকে, তাই পর্দার আমার সঙ্গে আর কথা বলার চেষ্টা করবে না। তখন সেন্দুকেও বলে, সেন্দু তোমার কি হয়েছে? তুমি কি তোমার বাবা মায়ের হত্যার জন্যই এখন রানীমার কাছে যাচ্ছ? কিন্তু রানীমা যদি তোমাকেও কোনো ক্ষতি করে দেয়, আসলে ও যদি ওর বাবা মায়ের হত্যাকাণ্ডের বিচার চায় তাহলে এই রাজ্যের অনেক বড় বড় নেতাগোতাদের করাতে পুততে হবে এবং ওর কাছে অনেক প্রমাণ আছে। এখন রানীমা যদি ওই প্রমাণগুলো লোপাট করে দেয় তো সেন্দুর সঙ্গেও রানীমার সঙ্গে দেখা করতে যেতে চাইলে সেন্দু ওকে নিয়ে যায় না। সেন্দু আসলে ওকে এখনো দূরে সরিয়ে রাখছিল এর জন্য যে ওর জীবনের এখনো ঝুঁকি আছে, কিন্তু রানীমা তো সে ন্যায় বিচারক। তো রানীমা পরদিন রাজসভায় আছে
এবং প্রথমে প্রাইম মিনিস্টার জাংকে বলে যে সে কত বড় অপরাধ করেছে। আসলে সিন্ধুর বাবাকে যে ভাসিয়েছিল তার ভিতরে প্রাইম মিনিস্টার জাং একজন। আসলে এই রাজ্যের অনেক মন্ত্রীরাই ইচ্ছে করে টাকা লোপাট করেছে, ইচ্ছে করে তারা অনেক ডাকাতি করেছে, ইচ্ছে করেই তারা চোরাচালান করেছে এবং ইচ্ছে করেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছে, যেসব রানী আগে জানতো না। এখন তার কাছে সমস্ত প্রমাণ আছে। তার ভিতরে মিস্টার জাং সব থেকে খারাপ। সে অনেক রকম অপকর্মের সঙ্গে জড়িত ছিল এবং 16 বছর আগেও সে সিন্ধুর বাবাকে ভাসিয়েছিল। সে নিজেই চোরাচালান করেছিল এবং তার একজন শিষ্যও চোরাচালান করেছিল। তাদের নিজেদের নামকে বাঁচানোর জন্যই ওরা সিন্ধুর বাবার নাম ইউজ করেছিল। সিন্ধুর বাবার বিপক্ষে তখন অনেক অভিযোগ এসেছিল এবং অনেক ধরনের অভিযোগের ভিতরে এটা ছিল সব থেকে বড় অভিযোগ। আর এই অভিযোগের কারণেই কিন্তু সিন্ধুর পুরো ফ্যামিলিকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করতে হয়েছে। ওর ফ্যামিলির আর কেউ বেঁচে নেই একমাত্র সিন্ধু ছাড়া। তো সিন্ধু এখন রানীমাকে বলে সবকিছুর একটা যোগ্য বিচার করতে। আর রানীমা তো একজন যোগ্য বিচারক, তাই রানীমা তখন প্রাইম মিনিস্টার জাংকে বলে যে ওকে এখনই অ্যারেস্ট করা হোক এবং ওকে সমস্ত সত্য স্বীকারের পরেই ফাঁসি কার্যকর করা হোক। প্রিন্স শিয়ান কিন্তু এসবের কিছু জানতো না, তাই প্রিন্স শিয়ানকে রানীমা কিছুই বলে না। আসলে প্রিন্স শিয়ানকে প্রথমে মনে হয়েছিল ও অনেক ক্ষমতালোভী, কিন্তু আসলে তা নয়। প্রিন্স শিয়াল অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ, তাই রানীমার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এদিকে আমরা দেখতে পাই যে এতদিনে সমস্ত নামের উপর থেকে অভিযোগ, কালিমা, এগুলো কেটে গিয়েছিল সিন্ধুর পুরো ফ্যামিলি এখন নিষ্পাপ। আর সিন্ধু এখন নতুন আলোর মুখ দেখেছে। সিন্ধু এখন মুক্ত বিহঙ্গের মতো উঠবে। এই রাজ্যে সবাই জানে সেন ফ্যামিলির উপরে আর কোনো অভিযোগ নেই, সেন ফ্যামিলি পিওর ছিল। আর ইয়ানসিংও যখন এটা দেখে যে সেন ফ্যামিলির উপর থেকে সমস্ত কালিমা মুছে গিয়েছে, ইয়ানসিং খুব খুশি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রানীমার সঙ্গে দেখা করতে এসেছিল তারই মেয়ে প্রিন্সেস। এসে বলে, মা আমাকে ক্ষমা করো, আমি এই রাজ্যে অনেক খারাপ করার চেষ্টা করেছি। তখন রানীমা বলে, তুমি আমার মেয়ে বলে তোমাকে ক্ষমা করছি না, তোমাকে এজন্য ক্ষমা করছি তুমি আসলে খারাপ করার চেষ্টা করেছো, কিন্তু কোনো মানুষকে খারাপ করে উঠতে পারোনি। তাছাড়া এই সিংহাসনের যোগ্যতাও এখনো তুমি অর্জন করতে পারোনি, আর তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তো ওরা ইয়ানিংকেও রাজ্যে ফিরে এনেছিল। ইয়ানিংকে তো দেশদ্রোহী ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তাই এরপরে দেখতে পাই যে ইয়ানসিংয়ের পরিবার সবাই ইয়ানসিংকে বলেছিল যে আবারও সিন্ধুর সঙ্গে বিবাহটা করে নিতে। এদিকে সিন্ধু ইয়ানসিংকে মানানোর জন্য ওর বাড়ির সামনে এসে সবসময় দাঁড়িয়ে থাকতো, অনেকগুলো গিফট নিয়ে আসতো, অনেক গহনাগাটি নিয়ে আসতো ইয়ানসিংয়ের মান ভাঙানোর জন্য। কিন্তু ইয়ানসিং কোনো মতেই সিন্ধুর কোনো গিফট তো গ্রহণ করেই না, ইভেন ওদের বাড়ির ভিতরেও সিন্ধুকে ঢুকতে দেয় না। আর এই পুরো ঘটনা তো রাস্তায় রাস্তায় ছড়িয়ে গিয়েছিল, সবাই তো অনেক মজা করছিল সিন্ধুর এই অবস্থা দেখে। এমনকি রানীমাও জানতে পেরে অনেক হাসছিল যে সিন্ধুর সঙ্গে কিনা শেষমেশ এই কাহিনী হলো একটা মেয়ের কাছে আসলে একটা ছেলে ধরা পড়ে যায়। যাই হোক, এরপরে এসেছিল ইয়ানসিং দেখা করতে রানীমার সঙ্গে। রানীমা ওকে ডেকে বলে, আমি এই রাজ্যে পুরুষ এবং নারীর সমস্ত অধিকার সমান করে দিয়েছি, এখন থেকে পুরুষ সে চাকরি করতে পারবে, একজন নারীও সেই চাকরি করতে পারবে। তাই তুমি যদি চাও অনেক বড় লেভেলের ইন্সপেক্টর হতে, তাহলে কিন্তু তুমিও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তাছাড়া এটাও বলে দেয় যে সিন্ধুকে এবার ক্ষমা করে দিতে, কারণ সিন্ধু বেচারা আসলে এই রাজ্যের রক্ষার তাগিদেই কিন্তু ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু ইয়ানসিং এই ব্যাপারে আসলে এখন কিছুই বলে না, ওর নিজস্ব একটা অভিমান তো আছেই। ইয়ানসিং বাড়িতে যায়। পরদিন সকালে ঘুম ভাঙার পরেই ওর মা ওকে একদম টেনে সাজগোজ করতে বসিয়ে দেয় আর বলে, আজকে তোমার বিয়ে, তোমার জন্য আমরা একটা ছেলে রেখেছি। আগের বার তো তোমার যখন সিন্ধুর সঙ্গে বিয়ে হয়েছিল তখন কোনো শ্রীমণি করে বিয়ে হয়নি, খুব সাদামাটাভাবে হয়েছিল। তো এখন আমরা খুব ধুমধাম করে তোমার একটা বিয়ে দিব। আসলে এখনও কিন্তু জানে না যে সিন্ধুই ওর স্বামী এবং আজকে সিন্ধুই ওকে বিয়ে করতে আসছে। সিন্ধু তো ওর পুরো একটা বাহিনী নিয়ে বিয়ে করতে আসে, কিন্তু সিন্ধুর মনে মনে অনেক ভয় করছিল যে ইয়ানসিং ওকে আদেও বিয়ে করবে কিনা। তো যখন ওই ইয়ানসিংদের বাড়ির সামনে আসে তখন ইয়ানসিংয়ের অনেক বন্ধু বান্ধবীরা এখানে দাঁড়িয়েছিল। লুচি বলে যে আজকে তোমাকে সাহস করে কিন্তু ইয়ানসিংয়ের কাছে ক্ষমা চাইতেই হবে, যেভাবেই হোক ওর মান ভাঙাতেই হবে, না হলে তুমি আবার কিসের বীর পুরুষ। হ্যাঁ, কিন্তু এত লোক নিয়ে এসেছিল, মনে হচ্ছিল ও শ্বশুর বাড়ির উপরেই অ্যাটাক করবে। কিন্তু সিন্ধু ভিতরে ঢুকতে খুব ভয় পাচ্ছিল। ইয়ানসিং আদেও যদি ওকে আর কখনো মেনে না নেয় তাহলে কি হবে। ওর বারবার ইয়ানসিংয়ের সঙ্গে কাটানোর সময়গুলো মনে পড়ছিল। এদিকে ইয়ানসিং এতক্ষণে বুঝে গিয়েছে যে সিন্ধুর সঙ্গে পুনরায় ওকে আবার সুন্দর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা। কিন্তু ইয়ানসিংয়েরও মন খারাপ হয়ে গিয়েছে, কারণ সিন্ধু ওর সঙ্গে অনেক রুড ব্যবহার করেছে। তবে ওর এটাও মনে পড়ে সিন্ধু আসলে ওকে অনেকবার হেল্পও করেছে, অনেকবার বাঁচিয়েছে। সিন্ধুর একটা ছোট্ট ভুলের জন্য তো আর সিন্ধুকে সারা জীবন কষ্ট দেওয়া যায় না। এরপরে ইয়ানসিং বসে বসে সিন্ধুর কথা ভাবছিল। এদিকে বাইরে থেকে ইয়ানসিংকে মানানোর জন্য সিন্ধু কিন্তু একটা কবিতাও রচনা করে ফেলেছে, যে কবিতা দিয়েই ও এবার ইয়ানসিংকে বশ করবে। তো ও কবিতা পাঠ করতে লাগে, আর ওর কবিতা এতটাই জঘন্য ছিল যে এই কবিতা শুনে বাইরে বের হয়ে আসতে শুরু করে ইয়ানসিং। ইয়ানসিং যখন বাইরে আসে তখন বাইরে আর কেউ ছিল না।
ও সোজা সেন্দুর সামনে আসে। সেন্দু তখন ওকে জড়িয়ে ধরে সরি বলে। ইয়ানসিং সেন্দুর উপরে আর একদম রাগ করে থাকতে পারে না। আর এত সুন্দর করে বর ভেসে এসেছে সেন্দু, কিভাবেই বা রাগ করে থাকতে পারে। ওর সমস্ত অপরাধ মার্জনা করেই ওকে মেনে নিয়েছিল ইয়ানসিং। ইয়ানসিং তো বেশ ভালোই মেয়ে, খুব সহজেই কিন্তু ওকে মেনে নিল। অন্য কেউ হলে তো অভিমানের পাহাড় জমিয়ে রাখতো। তো ওদেরকে চারপাশ থেকে ওদের ফ্যামিলি মেম্বার্সরা দেখছিল। তো সেন্দু ওকে কোলে তুলে নেয় আর চারদিক থেকে ওকে ঘোরাতে লাগে আর বলতে লাগে, এবার কি আমরা বাড়ি যেতে পারি? আর ইয়ানসিং বলে হ্যাঁ অবশ্যই। আর তারপরে ওরা সবাই মিলে ইয়ানসিং আর সেন্দুকে এগিয়ে দিয়ে আসতে চায়। আর ঠিক এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়।